নমস্কার আমার প্রিয় বন্ধু ও শ্রোতারা, কেমন আছেন সবাই? আমি মিতু, আপনাদের সবার পরিচিত মুখ, তাই না? জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের চ্যানেলের নতুন গল্পের জন্য। আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ গল্প, এক সত্যিকারের জীবনের কাহিনী। এই গল্পটা আমাদের এক ফলোয়ার পাঠিয়েছেন ইমেলে, নিজের নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে। তিনি বলেছেন এই গল্পটা তার নিজের জীবন থেকে নেওয়া, অথবা তার খুব কাছের কারো জীবনের ঘটনা। এত গভীর আর জটিল এক সম্পর্কের টানাপোড়েন নিয়ে এই গল্প, যা হয়তো সমাজের চোখে ঠিক নয়, কিন্তু ভালোবাসার এক অদ্ভুত মোহে জড়িয়ে গেছে এর প্রতিটি চরিত্র। শুনুন, আমি জানি আপনারা সবাই চান এই গল্পটা মন দিয়ে শুনতে। আর হ্যাঁ, গল্পটা অনেক বড়, তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন, কারণ গল্পের কোনো এক বিশেষ মুহূর্তে আমি আমার নিজের ইমো নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চান তারা সেই সুযোগটা পাবেন। তবে হ্যাঁ, এটা শুধুমাত্র তাদের জন্য যারা সত্যিই মন দিয়ে গল্পটা শুনবেন, কারণ আমি চাই সত্যিকারের শ্রোতাদের সাথে কথা বলতে। তো চলুন শুরু করা যাক। মনোযোগ দিয়ে শুনুন এই অসাধারণ কাহিনী। শোভা আন্টি আর অর্পণ, দুটো নাম, দুটো ভিন্ন জগতের মানুষ। একজন মধ্যবয়সী নারী, যার জীবনে হয়তো অনেক প্রাপ্তি ছিল, কিন্তু মনের গভীরে ছিল এক বিশাল শূন্যতা। আর অন্যজন একজন তরুণ যুবক, সদ্য গ্রাম থেকে শহরে আসা পড়াশোনার জন্য। তার চোখে ছিল অনেক স্বপ্ন, কিন্তু শহরে এসে সে নিজেকে আবিষ্কার করেছিল এক বিশাল একাকিত্বের মাঝে। এই দুইজনের জীবন যখন এক ছাদের নিচে এলো, তখন কে জানত যে নিয়তির এক অদ্ভুত খেলায় তারা জড়িয়ে পড়বে এমন এক সম্পর্কে যার কোনো সামাজিক স্বীকৃতি নেই, নেই কোনো নাম। অর্পণের বাবা ছিলেন একজন সামান্য স্কুল শিক্ষক। নিজের সামান্য আয় দিয়ে তিনি কোনো মতে সংসার চালাতেন। অর্পণের পড়াশোনার খরচ চালানো তাদের জন্য ছিল এক বিশাল বোঝা। তাই যখন দূর সম্পর্কের এক পিসেমশাই, যিনি শহরের এক সরকারি অফিসে ভালো পদে চাকরি করতেন, অর্পণকে নিজের কাছে রেখে পড়াশোনার সুযোগ করে দিতে চাইলেন, তখন অর্পণের পরিবার যেন স্বর্গের চাঁদ হাতে পেল। অর্পণের পিসেমশায়ের নাম ছিল রণজিৎ। তিনি শহরের প্রাণকেন্দ্রে একটা সুন্দর ফ্ল্যাটে থাকতেন। তিনি প্রায়ই গ্রামের বাড়িতে আসতেন আর অর্পণকে খুব ভালোবাসতেন। তাই অর্পণের শহর আসার সিদ্ধান্তটা একরকম পাকা হয়েই ছিল। গ্রামের ছোট পরিবেশ থেকে হঠাৎ শহরের এক ফ্ল্যাটে এসে অর্পণের প্রথম কটা দিন কাটছিল অদ্ভুত এক অস্থিরতার মধ্যে। চারপাশে এত কোলাহল, এত মানুষ, এত গতি, সব কিছু ওর জন্য নতুন। পিসেমশাই রণজিৎ খুব সজ্জন ব্যক্তি ছিলেন, কিন্তু কাজের সূত্রে তাকে প্রায়ই বাইরে থাকতে হতো। সকাল ৮টা বাজলেই তিনি অফিসের জন্য বেরিয়ে যেতেন আর ফিরতেন রাত ১০টা-১১টায়। কখনো কখনো কাজের চাপে বাইরেই থেকে যেতেন। পিসেমশাইয়ের এমন ব্যস্ত জীবন দেখে অর্পণের মনে হচ্ছিল তিনি যেন নিজের ফ্ল্যাটের চেয়ে অফিসের টেবিলেই বেশি স্বচ্ছন্দ। আর এই ফ্ল্যাটেরই আরেক সদস্য ছিলেন শোভা আন্টি, রণজিৎ পিসেমশাইয়ের স্ত্রী, অর্পণীর পিসিমা। অর্পণ যখন প্রথম শহরে এসেছিল, তখন ওর মনে শোভা আন্টি সম্পর্কে এক ধরনের ভক্তি আর শ্রদ্ধা মিশেছিল। প্রথম দেখায় শোভা আন্টিকে দেখে অর্পণ মুগ্ধ হয়ে গিয়েছিল। আন্টির বয়স হয়তো ৩৫ পেরিয়েছে, কিন্তু তার সৌন্দর্যে ছিল এক অদ্ভুত স্নিগ্ধতা। উজ্জ্বল শ্যামিয়া গায়ের রং, ঢেউ খেলানো কালো চুল যা পিঠ ছাপিয়ে কোমরের কাছে নেমে যেত। আর সবচেয়ে আকর্ষণীয় ছিল তার চোখ দুটো, বড় বড় কালো চোখ, যার গভীরে যেন এক অতল রহস্য লুকিয়েছিল। যখন তিনি হাসতেন, তখন তার গালে ছোট ছোট টোল পড়ত, আর অর্পণের মনে হতো যেন এক ঝলক তাজা বাতাস এসে তাকে ছুঁয়ে গেল। প্রথম প্রথম অর্পণ শোভা আন্টিকে দেখলেই একটু সংকোচ বোধ করত। গ্রামের ছেলে শহরী পরিবেশে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, কী ধরনের আচরণ করতে হয়, সে সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল না। শোভা আন্টিও প্রথম দিকে কিছুটা গম্ভীর ছিলেন। তিনি হয়তো বুঝতেই পারছিলেন না কিভাবে এই লাজুক ছেলেটির সাথে মিশবেন। তিনি অর্পণের জন্য খাবার তৈরি করে দিতেন, সময় মতো ঘুম থেকে জাগিয়ে তুলতেন, কিন্তু তাদের মধ্যে খুব বেশি কথোপকথন হতো না। অর্পণ দেখত শোভা আন্টি দিনের বেশিরভাগ সময় নিজের ঘরেই কাটান, হয়তো টিভি দেখেন, নয়তো বই পড়েন। মাঝে মাঝে বারান্দায় এসে চুপচাপ বাইরে তাকিয়ে থাকেন। তার এই নীরবতা অর্পণকে ভাবাত, এত সুন্দর একজন মানুষ, কিন্তু তার চোখে মুখে যেন এক ধরনের বিষণ্ণতা লেগে থাকত।
অর্পণের জন্য শোভা আন্টি প্রতিদিন সকালে গরম গরম পরোটা আর আলু ভাজি তৈরি করে দিতেন। দুপুরের খাবার আর রাতের খাবারও ছিল ঠিক তেমন যত্ন করে রান্না করা। অর্পণের মনে হতো তার মায়ের হাতের রান্নার পর শোভা আন্টির রান্নাই যেন সবচেয়ে সুস্বাদু। খাবারের টেবিলে বসে অর্পণ দেখত আন্টি সবসময় ওকে জিজ্ঞেস করতেন, সব ঠিকঠাক আছে তো অর্পণ, আর কিছু লাগবে? অর্পণ লাজুক মুখে মাথা নেড়ে বলতো, না আন্টি, সব ঠিক আছে, খুব ভালো হয়েছে। অর্পণ দেখত আন্টি সবসময় সবার আগে অর্পণকে খেতে দিতেন আর নিজে সবসময় সবার শেষে খেতেন, যেন নিজের চেয়ে অন্য সবার প্রয়োজন তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। ধীরে ধীরে অর্পণ শহরের পরিবেশের সাথে মানিয়ে নিতে শুরু করল। কলেজের নতুন বন্ধু, নতুন পড়াশোনা, সব কিছু নিয়ে সে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু দিনের শেষে যখন সে ফ্ল্যাটে ফিরত, তখন শোভা আন্টির উপস্থিতি তাকে এক ধরনের নির্ভরতা দিত। পিসেমশাই রণজিৎ মাঝে মাঝেই বলতেন, শোভা, অর্পণ এসেছে, ওকে খেতে দাও। আর শোভা আন্টি তখন রান্নাঘর থেকে বেরিয়ে আসতেন, তার মুখে মৃদু হাসি। সেই হাসিতে অর্পণের দিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যেত। একদিন কলেজ থেকে ফিরে অর্পণ দেখল শোভা আন্টি বারান্দায় দাঁড়িয়ে আছেন, তার মুখে এক ধরনের গভীর চিন্তার ছাপ। অর্পণ দ্বিধা নিয়ে জিজ্ঞেস করল, আন্টি, কিছু হয়েছে? শোভা আন্টি চমকে উঠে অর্পণের দিকে তাকালেন, তারপর এক দীর্ঘ শ্বাস ফেলে বললেন, না রে অর্পণ, তেমন কিছু না, শুধু ভাবছিলাম জীবনটা কত অদ্ভুত। অর্পণ আন্টির কথা শুনে একটু অবাক হল। আন্টি সাধারণত এমন ব্যক্তিগত কথা বলেন না। অর্পণ দেখল আন্টির চোখে জল চিকচিক করছে। অর্পণের মনে এক অদ্ভুত কষ্ট হল। আন্টিকে এমন বিষণ্ণ দেখতে ওর ভালো লাগছিল না। সে বলল, আন্টি, আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন, হয়তো আমি কিছু করতে পারবো না, কিন্তু শুনে হয়তো আপনার মন হালকা হবে। শোভা আন্টি অর্পণের দিকে তাকালেন, তার চোখে এক ধরনের কৃতজ্ঞতা ফুটে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, আসলে অর্পণ, তোমার পিসেমশাই তো সবসময় ব্যস্ত থাকেন, তার নিজের কাজ, নিজের জগৎ নিয়েই তিনি ডুবে থাকেন। আমি যেন তার জীবনে শুধুই একটা অংশ মাত্র। তার হয়তো আমাকে সময় দেওয়ার মতো সময় নেই, হয়তো আমার কথা শোনার মতো ধৈর্যও নেই। আন্টির গলায় ছিল এক গভীর বেদনা। অর্পণের মনে হল সে যেন আন্টির হৃদয়ের ব্যথা অনুভব করতে পারছে। অর্পণ আন্টির পাশে এসে দাঁড়াল। সে কি বলবে বুঝতে পারছিল না। এই প্রথমবার আন্টি তার সাথে এত ব্যক্তিগত কথা বলছেন। অর্পণ বলল, আন্টি, পিসেমশাই হয়তো কাজ নিয়ে খুব ব্যস্ত থাকেন, তাই হয়তো উনি বুঝতে পারেন না। শোভা আন্টি অর্পণের কথা শেষ করতে দিলেন না। তিনি বললেন, না অর্পণ, এটা ব্যস্ততার কথা নয়, এটা হয়তো ভালোবাসার অভাব। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে শুধু অর্থের প্রয়োজন হয় না, তার চেয়েও বেশি প্রয়োজন হয় সময়, যত্ন আর ভালোবাসা। আন্টির এই কথায় অর্পণের মনে এক ধরনের সহমর্মিতা জন্ম নিল। সে আন্টিকে সান্ত্বনা দিতে চাইল, কিন্তু কি বলে সান্ত্বনা দেবে? সে শুধু আন্টির কাঁধে আলতো করে হাত রাখল। আন্টি চমকে উঠলেন, তারপর অর্পণের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। সেই হাসিতে ছিল এক ধরনের বিষণ্ণতা, কিন্তু অর্পণের স্পর্শ যেন তাকে কিছুটা স্বস্তি দিয়েছিল। আন্টি বললেন, থাক, এসব কথা আর না বলি, তুমি যাও, ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য চা করে দিচ্ছি। সেই দিনের পর থেকে অর্পণ আর শোভা আন্টির সম্পর্কটা কেমন যেন পাল্টে গেল। তাদের মধ্যে এক ধরনের নীরব বোঝাপড়া তৈরি হল। অর্পণ লক্ষ্য করল আন্টি এখন তার সাথে আরও বেশি মনোযোগ দিচ্ছেন। তার জামাকাপড় সে ধুয়ে দিচ্ছে, তার ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, এমনকি তার পড়ার টেবিলটাও গুছিয়ে দিচ্ছে। অর্পণ যখন পড়তে বসে তখন আন্টি প্রায়ই ওর ঘরে আসেন, কখনো চা নিয়ে আসেন, কখনো শুধু গল্প করার জন্য। তাদের কথোপকথনগুলো ধীরে ধীরে আরও ব্যক্তিগত হতে শুরু করল। একদিন অর্পণ লাইব্রেরি থেকে ফিরছিল। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হঠাৎই সে পা পিছলে পড়ে যাচ্ছিল। শোভা আন্টি রান্নাঘর থেকে বেরিয়ে আসছিলেন, তিনি দৌড়ে এসে অর্পণকে ধরে ফেলেন। অর্পণের হাতটা আন্টির কোমরের উপর চলে গেল আর আন্টির শরীরটা অর্পণের বুকের সাথে লেগে গেল। এক মুহূর্তের জন্য তাদের দুজনের চোখাচোখি হল। সেই চোখে ছিল এক অজানা আবেগ, এক তীব্র আকাঙ্ক্ষা। অর্পণ অনুভব করল আন্টির শরীরটা উষ্ণ, নরম, তার শাড়ির মৃদু গন্ধ অর্পণের নাচে এসে লাগল। অর্পণের বুকটা ধুকভুক করছিল। আন্টির নরম স্পর্শে তার সারা শরীরে যেন এক শিররণ বয়ে গেল। আন্টি দ্রুত নিজেকে সামলে নিয়ে বললেন, ঠিক আছে তো অর্পণ, লাগেনি তো? অর্পণের গলা শুকিয়ে গিয়েছিল। সে শুধু মাথা নেড়ে বলল, হ্যাঁ আন্টি, ঠিক আছে, কিন্তু তার মন বলছিল সে ঠিক নেই।
তার মনে এক নতুন অনুভূতির জন্ম হয়েছে। সেই ঘটনার পর থেকে অর্পণ আর শোভা আন্টি দুজনেই কেমন যেন অস্থির হয়ে উঠল। একে অপরের দিকে তাকালেই তাদের চোখাচোখি হয়, আর সেই চোখে এক ধরনের নীরব ভাষা খেলা করে। অর্পণ যখন আন্টিকে দেখে তখন তার শরীরে কি যেন এক উত্তেজনা সৃষ্টি হয়। সে নিজের ওপর আয়ত্ত রাখতে পারে না। আন্টির চলন বলন, তার হাসি, তার প্রতিটি ভঙ্গি অর্পণকে যেন আরও বেশি আকর্ষণ করে। একদিন দুপুরে অর্পণ যখন খাচ্ছিল তখন শোভা আন্টি তার পাশে এসে বসলেন। অর্পণ দেখল আন্টির মুখে এক ধরনের লজ্জা মেশানো হাসি। আন্টি বললেন, অর্পণ, তোমার পিসেমশাই কাল অফিসের কাজে বাইরে যাবেন, প্রায় ৩-৪ দিনের জন্য। অর্পণের বুকটা হঠাৎই ধক করে উঠল। আন্টির এই কথা শুনে তার মনে এক ধরনের অদ্ভুত আনন্দ আর ভয় মিশে গেল। পিসেমশাই না থাকলে ফ্ল্যাটে শুধু তারা দুজনেই থাকবে, তখন কি হবে? অর্পণ নিজেকে প্রশ্ন করল। সেই দিন রাত থেকেই অর্পণের মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। পিসেমশাই চলে যাওয়ার পর ফ্ল্যাটে শুধু তারা দুজনেই থাকবে। এই চিন্তাটা অর্পণের মনে এক ধরনের চাপা উত্তেজনা তৈরি করছিল। সে জানত না কি হবে, কিন্তু তার মন বলছিল কিছু একটা হবে। পিসেমশাই চলে যাবার পর প্রথম দিনটা কেমন যেন অদ্ভুত নীরবতায় কাটল। অর্পণ কলেজে গিয়েছিল, কিন্তু তার মনটা ছিল ফ্ল্যাটে। সে ভাবছিল আন্টি এখন কি করছেন, তার কি একাকী লাগছে। দুপুরবেলা কলেজ থেকে ফিরে এসে সে দেখল শোভা আন্টি রান্নাঘরে কাজ করছেন। তিনি একটি হালকা নীল রঙের শাড়ি পরেছিলেন, যা তার গায়ের রঙের সাথে খুব মানিয়ে গিয়েছিল। তার চুলগুলো আলগা করে বাঁধা ছিল, আর তার ঘাড়ের কাছে কিছু এলোমেলো চুল নেমে এসেছিল। সেই দৃশ্য দেখে অর্পণের বুকটা ধক করে উঠল। অর্পণ রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আন্টিকে দেখছিল। আন্টি ওর উপস্থিতি টের পেয়ে ঘুরে তাকালেন। তার মুখে মৃদু হাসি। এসে গেছিস অর্পণ, যাও ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য ভাত বাড়ছি। আন্টির কণ্ঠস্বরে ছিল এক ধরনের মমতা, যা অর্পণের মনকে ছুঁয়ে গেল। অর্পণ বাথরুমে গেল, কিন্তু তার মনটা রান্নাঘরেই পড়ে রইল। সে অনুভব করছিল আন্টির উপস্থিতি তাকে কতটা আকর্ষণ করে। ফ্রেশ হয়ে এসে অর্পণ দেখল আন্টি খাবার টেবিলে তার জন্য ভাত বেড়ে রেখেছেন। অর্পণ খেতে বসল। আন্টি তার পাশে এসে বসলেন। তিনি অর্পণের দিকে তাকিয়ে বললেন, অর্পণ, তোমার কি আজ মন খারাপ? কেমন যেন চুপচাপ লাগছে। অর্পণ মাথা নাড়ল। না আন্টি, তেমন কিছু না, শুধু ভাবছিলাম। অর্পণ কি ভাবছিল তা আন্টিকে বলতে পারল না। সে ভাবছিল আন্টির কথা, তার সৌন্দর্যের কথা, তাদের দুজনের এই নীরব সম্পর্কের কথা। আন্টি অর্পণের দিকে তাকিয়ে হাসলেন। কি ভাবছিলে বলো না, তোমার পিসেমশাই তো চলে গেছেন, এখন তো আমরা দুজনেই ফ্ল্যাটে, এখন তো তুমি আমার সাথে সব কথা বলতে পারো। আন্টির এই কথায় অর্পণের মনে এক নতুন সাহস জন্ম নিল। সে আন্টির দিকে তাকাল, তার চোখে ছিল এক ধরনের গভীর আবেগ। সেই দিন রাতটা ছিল আরও বেশি রহস্যময়। অর্পণ নিজের ঘরে শুয়েছিল, কিন্তু তার চোখে ঘুম ছিল না। সে ভাবছিল আন্টির কথা। তার মনে হচ্ছিল আন্টিও হয়তো জেগে আছেন। হঠাৎই তার ঘরে মৃদু টোকা পড়ল। অর্পণ চমকে উঠল। কে? সে জিজ্ঞেস করল। আমি অর্পণ, ঘুমিয়ে পড়ছ? আন্টির নরম কণ্ঠস্বর অর্পণের কানে ভেসে এলো। অর্পণ দ্রুত উঠে দরজা খুলল। শোভা আন্টি দরজার সামনে দাঁড়িয়েছিলেন। তিনি একটি হালকা গোলাপি রঙের নাইটি পরেছিলেন, যা তার শরীরে খুব সুন্দরভাবে বসেছিল। তার চুলগুলো খোলা ছিল, আর তার মুখ থেকে এক ধরনের বেলি ফুলের মৃদু গন্ধ আসছিল। অর্পণের বুকের ভেতরটা ধুকপুক করছিল। আন্টি অর্পণের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। ঘুম আসছিল না, তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। অর্পণ আন্টিকে ভেতরে আসতে বলল। আন্টি অর্পণের বিছানার এক পাশে বসলেন। অর্পণ তার পাশে বসলেন। তাদের দুজনের মাঝে এক ধরনের নীরবতা ছিল, কিন্তু সেই নীরবতাটা ছিল খুব গভীর, খুব অর্থপূর্ণ। আন্টি অর্পণের দিকে তাকিয়ে বললেন, অর্পণ, তোমার পিসেমশাই না থাকলে আমার খুব একা লাগে, এই ফ্ল্যাটটা তখন কেমন যেন ফাঁকা মনে হয়। আন্টির গলায় ছিল এক ধরনের বেদনা। অর্পণ আন্টির দিকে তাকাল, তার চোখে ছিল এক ধরনের সহানুভূতি, কিন্তু তার মনে এক ধরনের অন্য অনুভূতি খেলা করছিল। সে আন্টির হাতটা আলতো করে ধরল। আন্টি চমকে উঠলেন, কিন্তু হাতটা সরিয়ে নিলেন না। অর্পণ অনুভব করল আন্টির হাতটা নরম, উষ্ণ। সেই উষ্ণতা অর্পণের মনে এক নতুন অনুভূতি তৈরি করছিল।
আন্টি অর্পণের দিকে তাকিয়ে বললেন, অর্পণ, তুমি আমার পাশে থাকলে আমার খুব ভালো লাগে, তোমার উপস্থিতি আমাকে এক ধরনের শান্তি দেয়। আন্টির এই কথায় অর্পণের মনে এক নতুন সাহস জন্ম নিল। সে আন্টির হাতটা আরও শক্ত করে ধরল। আন্টি অর্পণের দিকে তাকালেন, তার চোখে ছিল এক ধরনের গভীর আবেগ। আমার ইমো নাম্বারটা যদি পেতে চাও তবে গল্পটা পুরোটা শুনতে হবে, কিন্তু এখন তোমরা একটা গোপন কথা শোনো, এটা শুধু আমার আর তোমাদের মধ্যে থাকবে। এটা হচ্ছে সেই গোপন মুহূর্ত যখন অর্পণ আর আন্টির সম্পর্কটা এক নতুন দিকে মোড় নিচ্ছিল। যারা এই গভীর অনুভূতিগুলো বুঝতে পারে তাদের জন্য এই সুযোগ। আমার ইমো নাম্বার হল 9876009876। এটি একটি কাল্পনিক নাম্বার। মনে রাখবে, এটা শুধু যারা গল্পের গভীরতা বোঝে তাদের জন্য। অর্পণ আন্টির দিকে ঝুঁকে এলো। আন্টিও অর্পণের দিকে ঝুঁকলেন। তাদের দুজনের নিঃশ্বাস একে অপরের নিঃশ্বাসের সাথে মিশে গেল। অর্পণ দেখল আন্টির চোখগুলো বন্ধ, তার ঠোঁটগুলো সামান্য খোলা। অর্পণ আর নিজেকে আটকাতে পারল না। সে আন্টির ঠোঁটে আলতো করে চুমু খেল। সেই চুমুতে ছিল এক ধরনের আবেগ, এক ধরনের নিষিদ্ধ আকাঙ্ক্ষা। আন্টি প্রথমে একটু চমকে উঠলেন, তারপর অর্পণের চুমুতে সাড়া দিলেন। তাদের দুজনের ঠোঁট একে অপরের সাথে মিশে গেল। সেই মুহূর্তে অর্পণ অনুভব করল তার সারা শরীরে যেন এক বিদ্যুৎ ঝলক বয়ে গেল। আন্টির নরম ঠোঁটের স্পর্শ অর্পণের মনে এক নতুন অনুভূতির জন্ম দিল। তাদের চুমু গভীর থেকে গভীরতর হতে লাগল। অর্পণ আন্টিকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল। আন্টিও অর্পণকে জড়িয়ে ধরলেন। তাদের দুজনের শরীর একে অপরের সাথে মিশে গেল। অর্পণের হাত আন্টির পিঠের উপর দিয়ে আস্তে আস্তে নামতে লাগল। আন্টির নরম ত্বক অর্পণের হাতের স্পর্শে কেঁপে উঠল। অর্পণ আন্টির কানের কাছে ফিসফিস করে বলল, আন্টি, আমি তোমাকে খুব ভালোবাসি। আন্টি অর্পণের দিকে তাকালেন। তার চোখে ছিল এক ধরনের আনন্দ আর লজ্জা মিশেছিল। আমিও অর্পণ, আমিও তোমাকে। আন্টি কথাটা শেষ করতে পারলেন না। সেই রাতটা অর্পণ আর শোভা আন্টির জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করল। তাদের দুজনের মধ্যে এক ধরনের নিষিদ্ধ সম্পর্ক গড়ে উঠল, যার কোনো সামাজিক স্বীকৃতি ছিল না, ছিল শুধু দুজন মানুষের মনের গভীরের টান। প্রতিদিন রাতে যখন পিসেমশাই রণজিৎ ফ্ল্যাটে থাকতেন না, তখন অর্পণ আর শোভা আন্টি একে অপরের সাথে সময় কাটাতেন। তাদের এই গোপন সম্পর্ক দিনের পর দিন আরও গভীর হতে লাগল। অর্পণ যখন আন্টিকে জড়িয়ে ধরত তখন সে অনুভব করত এক ধরনের উষ্ণতা, এক ধরনের প্রশান্তি। আন্টির নরম ত্বক, তার শরীরের মৃদু গন্ধ, তার হৃদয়ের স্পন্দন সবকিছু অর্পণকে যেন এক নতুন জগতে নিয়ে যেত। আন্টিও অর্পণের সান্নিধ্যে এক নতুন আনন্দ খুঁজে পেয়েছিলেন। তার একাকী জীবন যেন অর্পণের উপস্থিতিতে এক নতুন অর্থ খুঁজে পেয়েছিল। একদিন বিকেলে অর্পণ আর শোভা আন্টি বারান্দায় বসে গল্প করছিলেন। বাইরে তখন সূর্য ডুবে যাচ্ছিল আর আকাশটা লাল রঙে রাঙিয়ে উঠেছিল। আন্টি অর্পণের দিকে তাকিয়ে বললেন, জানো অর্পণ, আমি তোমার মতো একজন ছেলেকে আমার জীবনে আগে কখনো দেখিনি। তুমি খুব আলাদা। অর্পণ আন্টির দিকে তাকাল। তার মনে হল আন্টি যা বলছেন তার মনের কথা। অর্পণ আন্টির হাতটা নিজের হাতে তুলে নিল। আন্টি, আমিও তোমার মতো একজন নারীকে আগে কখনো দেখিনি। তুমি খুব সুন্দর, খুব ভালো। আন্টি অর্পণের কথায় লজ্জা পেলেন। তার গালে এক ঝলক রক্তিমাভা ফুটে উঠল। তিনি অর্পণের দিকে হাসলেন। সেই হাসিতে ছিল এক ধরনের আনন্দ আর তৃপ্তি। তাদের এই গোপন সম্পর্কটা ছিল খুব স্পর্শকাতর। তারা জানত যদি কেউ তাদের এই সম্পর্কের কথা জানতে পারে তবে তাদের দুজনের জীবনই নষ্ট হয়ে যাবে। তাই তারা সবসময় খুব সাবধানে থাকত। যখন পিসেমশাই রণজিৎ ফ্ল্যাটে থাকতেন তখন তারা দুজনেই নিজেদের স্বাভাবিক আচরণ বজায় রাখত, কিন্তু পিসেমশাই চলে গেলেই তাদের মধ্যেকার দূরত্ব কমতে শুরু করত। একদিন রাতে অর্পণ যখন নিজের ঘরে পড়ছিল তখন শোভা আন্টি তার ঘরে এলেন। তিনি একটি পাতলা শাড়ি পরেছিলেন যা তার শরীরের সাথে খুব সুন্দরভাবে বসেছিল। তার চুলগুলো খোলা ছিল আর তার মুখ থেকে এক ধরনের সুগন্ধ আসছিল। অর্পণের বুকটা ধুকপুক করছিল। আন্টি অর্পণের পাশে এসে বসলেন। অর্পণ, ঘুম আসছে না? আন্টি জিজ্ঞেস করলেন। অর্পণ মাথা নাড়ল। না আন্টি। আন্টি অর্পণের দিকে তাকালেন। তার চোখে ছিল এক ধরনের গভীর আবেগ। তিনি অর্পণের হাতটা ধরলেন। অর্পণ, আমার খুব ভয় করছে, আন্টি বললেন। অর্পণ আন্টির দিকে তাকাল।
কেন আন্টি, কি হয়েছে? আন্টি অর্পণের দিকে ঝুঁকে এলেন, তার নিঃশ্বাস অর্পণের মুখে এসে লাগল। আমার মনে হয় আমাদের এই সম্পর্কটা ঠিক নয়, এটা পাপ। আন্টির গলায় ছিল এক ধরনের কষ্ট। অর্পণ আন্টিকে নিজের বুকের সাথে চেপে ধরল। না আন্টি, এটা পাপ নয়, এটা ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি। অর্পণ আন্টির কপালে আলতো করে চুমু খেল। আন্টি অর্পণের বুকে মাথা রাখলেন। তাদের দুজনের হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল। অর্পণ অনুভব করল আন্টির শরীরটা কাঁপছে। সেই রাতে তারা দুজনেই অনেকক্ষণ ধরে একে অপরের সাথে ছিল। তারা কথা বলল, তাদের ভয় আর আকাঙ্ক্ষা নিয়ে। অর্পণ আন্টিকে বোঝানোর চেষ্টা করল যে তাদের এই সম্পর্কটা কোনো ভুল নয়, এটা তাদের মনের টান। আন্টি অর্পণের কথা শুনছিল আর তার বুকে মাথা রেখেছিল। তার চোখে জল ছিল, কিন্তু তার মুখে এক ধরনের প্রশান্তিও ছিল। অর্পণ আর শোভা আন্টির এই গোপন সম্পর্কটা দিনের পর দিন আরও গভীর হতে লাগল। তারা একে অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ল। অর্পণ আন্টির মধ্যে তার একাকিত্বের সমাধান খুঁজে পেয়েছিল, আর আন্টি অর্পণের মধ্যে তার ভালোবাসার অভাব পূরণ করার সুযোগ পেয়েছিল। তাদের এই সম্পর্কটা ছিল সমাজের চোখে এক নিষিদ্ধ প্রেম, কিন্তু তাদের দুজনের কাছে এটা ছিল তাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। কিন্তু এই গোপন সম্পর্ক কি চিরকাল গোপন থাকবে? সমাজের চোখ কি তাদের উপর পড়বে না? তাদের দুজনের জীবনে কি অপেক্ষা করছে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদেরকে আমাদের সাথেই থাকতে হবে। তো প্রিয় শ্রোতারা, কেমন লাগলো আজকের গল্পটা? আশা করি আপনাদের ভালো লেগেছে। এই গল্পের বাকি অংশ জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন গল্পের আপডেটের সাথে সাথেই আপনি জানতে পারেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে। তার কণ্ঠে এক ধরনের আবেগ ছিল যা আমার হৃদয়কে ছুঁয়ে যাচ্ছিল। আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। তার শরীরের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। আমি তার মাথায় আলতো করে চুমু খেলাম। তিনি চোখ বুজেছিলেন। তার নিঃশ্বাস দ্রুত হয়ে যাচ্ছিল। আমরা দুজনেই বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কটা এক অন্যরকম মোড় নিয়েছে। এই সম্পর্কটা ছিল নিষিদ্ধ, কিন্তু আমাদের কাছে ছিল খুব মূল্যবান। আমরা একে অপরের কাছে যেন এক আশ্রয় হয়ে উঠেছিলাম, এক এমন আশ্রয় যা সমাজের চোখে পাপ, কিন্তু আমাদের কাছে ছিল এক অদ্ভুত মুক্তি। লকডাউনের দিনগুলি এভাবেই কাটছিল। আমাদের গোপন প্রেম যেন আরও বেশি করে গভীরে যাচ্ছিল। প্রতিটা দিন, প্রতিটা রাত আমরা একে অপরের কাছে ছুটে যেতাম। তার শরীরের গন্ধ, তার হাতের স্পর্শ আমার কাছে নেশার মতো হয়ে গিয়েছিল। আমি তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতাম না, আর সেও আমাকে ছাড়া থাকতে পারত না। আমরা দুজনেই যেন একে অপরের গভীরে ডুব দিয়েছিলাম। এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ ছিল না, কোনো সামাজিক স্বীকৃতি ছিল না, কিন্তু সেই মুহূর্তে আমাদের কাছে সেটাই ছিল সব। লকডাউন ধীরে ধীরে শিথিল হতে শুরু করল। মানুষজন আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করল। আমার অফিসের কাজ আবার শুরু হল। রিনা আন্টির স্বামীও এখন প্রায়ই বাড়িতে থাকতে শুরু করলেন। আমাদের দেখা হওয়াটা আরও কঠিন হয়ে উঠল। আমাদের সেই গোপন জগৎটা যেন ধীরে ধীরে ছোট হয়ে আসছিল। আমি বুঝতে পারছিলাম এই সম্পর্কের পরিণতি কী হবে, কিন্তু আমি তাকে ছাড়তে পারছিলাম না, আর সেও আমাকে ছাড়তে পারছিল না। আমরা দুজনেই যেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই গল্পের পরিণতি কী হবে তা আজও আমি জানি না। আপনারা যদি গল্পটি শুনে আনন্দ পান, তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। লকডাউন সম্পূর্ণভাবে উঠে যেতেই যেন আমাদের গোপন পৃথিবীটা আরও বেশি করে সংকুচিত হয়ে পড়ল। রাহুল নামের আমি সেই সময়টাতে নিজেকে যেন এক গোলকধাঁধায় বন্দী অনুভব করছিলাম। দিনের আলোয় রিনা আন্টি আমার কাছে পাশের বাড়ির সাধারণ আন্টি, আর রাতের অন্ধকারে তিনি হয়ে উঠতেন আমার সবচেয়ে প্রিয় মানুষ, আমার সব একাকিত্বের সঙ্গী। এই দ্বৈত জীবনযাপন করাটা এক অদ্ভুত কষ্টদায়ক অনুভূতি নিয়ে আসছিল। বুকের ভেতরটা সবসময় ভয়ে কাটা হয়ে থাকত। কখন কে জেনে যায়, কখন সব ফাঁস হয়ে যায়। কিন্তু সেই ভয় আর উত্তেজনা মিলিয়ে এক অন্যরকম নেশা তৈরি হয়েছিল, যে নেশা থেকে আমি বেরোতে পারছিলাম না। রিনা আন্টির স্বামী এখন নিয়মিত অফিস করেন, আর তার বেশিরভাগ দিনই তিনি বাড়িতে থাকেন। ফলে আমাদের দেখা করাটা এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ছাদেও এখন তেমন যাওয়া হয় না, কারণ তিনি সারা দিন বাড়িতে থাকলে
রিনা আন্টিও ছাদে ওঠার সাহস পান না। আমাদের সেই পুরনো যোগাযোগ মাধ্যমগুলো যেন একে একে বন্ধ হয়ে যাচ্ছিল। আমি ছাদের পাঁচিলের ওপার থেকে তার বারান্দার দিকে তাকিয়ে থাকতাম, আর আমার মনটা ছটপট করত শুধু তাকে এক ঝলক দেখার জন্য। মাঝে মাঝে, হয়তো খুব ভোরে বা গভীর রাতে, তিনি তার বারান্দায় আসতেন, আর আমাদের চোখাচোখি হতো। সেই নীরব চাহনিতেই যেন হাজারো কথা বলা হয়ে যেত। তার চোখে আমি একই কষ্ট, একই লঙ্গিং দেখতাম, যা আমার নিজের ভেতরেও ছিল। আমার নিজেরও অফিসে নিয়মিত যাওয়া শুরু হয়ে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত কাজের চাপ, বন্ধুদের সাথে আড্ডায় ফিরেছি, রেস্তোরাঁয় যাওয়া শুরু করেছি, কিন্তু আমার মনের একটা অংশ যেন এখনও রিনা আন্টির কাছেই বন্দী হয়ে আছে। অফিসের কাজের ফাঁকেও আমার মনটা পড়ে থাকত তার কাছে। তিনি কেমন আছেন? তিনি কি আমার কথা ভাবছেন? এই প্রশ্নগুলো আমাকে সবসময় তাড়া করে বেড়াত। আমার মনে হতো যেন আমি দুটি ভিন্ন জীবনে বাস করছি। একটি বাস্তব জগৎ, যেখানে আমি একজন সাধারণ যুবক, আর অন্যটি এক গোপন জগৎ, যেখানে আমি রিনা আন্টির প্রেমিক। একদিন বিকেলে অফিস থেকে ফেরার পথে দেখি রিনা আন্টি বাজার করে ফিরছেন। তার হাতে দুটো বাজারের ব্যাগ, বেশ ভারী মনে হচ্ছিল। তিনি আমাকে দেখে একটু ইতস্তত করলেন, তারপর মৃদু হাসলেন। তার হাসিটা ছিল যেন হাজারো কথার এক নীরব প্রকাশ। আমি দ্রুত তার কাছে গেলাম। আন্টি, দিন আমি ধরে দিচ্ছি। তিনি একটু আপত্তি করলেন। না না বাবা, তুমি কেন কষ্ট করবে? কিন্তু আমি তার হাত থেকে ব্যাগ দুটো নিয়ে নিলাম। তার হাতের উষ্ণতা আবার আমার মনে শিহরণ জাগিয়ে তুলল। আমরা পাশাপাশি হেঁটে তার বাড়ির দিকে যাচ্ছিলাম। এই পথটুকু আমাদের কাছে যেন এক অন্যরকম ভ্রমণ ছিল। কোনো কথা নেই, শুধু নীরবতা, কিন্তু সেই নীরবতাতেই যেন আমাদের মনের হাজারো অব্যক্ত কথা একে অপরের কাছে পৌঁছে যাচ্ছিল। তার চোখ দুটো ছিল ছলছল, আর তার ঠোঁটে একটা চাপা হাসি। মনে হচ্ছিল যেন এই সামান্য সময়ের দেখা হওয়াটাই তার কাছে অনেক বড় কিছু। তার বাড়ির দরজার সামনে পৌঁছে আমি ব্যাগগুলো নামিয়ে রাখলাম। তিনি আমার দিকে তাকালেন। তার চোখে এক ধরনের কৃতজ্ঞতা আর ভালোবাসা ছিল। অনেক ধন্যবাদ রাহুল। তার কণ্ঠস্বরটা ছিল নরম আর মিষ্টি। আমি তার দিকে তাকিয়ে বললাম, আন্টি, আপনার জন্য সব করতে পারি। আমার এই কথা শুনে তার মুখে একটা বিষণ্ণ হাসি খেলে গেল। তিনি কিছু বললেন না, শুধু আমার দিকে তাকিয়ে রইলেন। আমি তার হাতটা আলতো করে ধরলাম। তার হাতের স্পর্শ আমার মনে এক অন্যরকম অনুভূতি এনে দিল। মনে হলো যেন আমরা সময়ের বাইরে চলে গেছি। এই মুহূর্তে শুধু আমরা দুজনই আছি। তিনি দ্রুত তার হাতটা সরিয়ে নিলেন, কারণ তার স্বামী হয়তো যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আমি বুঝতে পারলাম এই সম্পর্কের ঝুঁকি কতটুকু, কিন্তু সেই ঝুঁকিটাই যেন আমাকে আরও বেশি করে তার দিকে টানছিল। সেই রাতে আমার ঘুম আসছিল না। আমার মনে হচ্ছিল যেন আমি এক অদৃশ্য জালে ফেসে গেছি। আমি জানি এই সম্পর্কটা ভুল, সমাজের চোখে এটা ঘোর অন্যায়, কিন্তু আমার মন তাকে ছাড়তে রাজি ছিল না। রিনা আন্টিকে ছাড়া আমার জীবনটা যেন পানসে মনে হচ্ছিল। তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত, তার প্রতিটি স্পর্শ আমার কাছে ছিল এক অমূল্য সম্পদ। আমি জানি না এই সম্পর্কের শেষ কোথায়, কিন্তু সেই মুহূর্তে আমি শুধু তাকেই চেয়েছিলাম। কয়েকদিন পর আমাদের এলাকায় একটা ছোটখাটো পূজা হচ্ছিল। লকডাউনের পরে প্রথম কোনো সামাজিক অনুষ্ঠান। সবাই খুব উৎসুক ছিল। আমরাও সপরিবারে সেখানে গিয়েছিলাম। রিনা আন্টিও তার স্বামীর সাথে এসেছিলেন। দূর থেকে তাকে দেখে আমার বুকের ভেতরটা থুকথুক করে উঠল। তিনি একটা গাঢ় লাল রঙের শাড়ি পরেছিলেন, আর তার চুলগুলো খোলা ছিল। তাকে খুব সুন্দর লাগছিল। তার পাশে তার স্বামী ছিলেন, যিনি সবার সাথে গল্পগুজব করছিলেন। আমি তার দিকে আর চোখে তাকিয়েছিলাম। তিনি একবার আমার দিকে তাকালেন, তারপর দ্রুত চোখ ফিরিয়ে নিলেন। তার চোখে এক ধরনের গোপন বার্তা ছিল, যা শুধু আমিই বুঝতে পারছিলাম। আমাদের মধ্যে যেন একটা অদৃশ্য টান কাজ করছিল। পূজার ভিড়ের মধ্যে সবার চোখের আড়ালে আমাদের চোখাচোখিটা যেন এক অন্যরকম কথোপকথন তৈরি করছিল। আমি তার দিকে তাকিয়ে হালকা হাসলাম, আর তিনিও মৃদু হাসলেন। সেই হাসিটা ছিল এক নিষিদ্ধ প্রেমের নীরব স্বীকৃতি। হঠাৎই তিনি আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, আর তার শাড়ির আঁচলটা আমার গায়ে লেগে গেল। সেই স্পর্শটা ছিল ক্ষণিকের, কিন্তু আমার মনে এক অন্যরকম ঢেউ তুলেছিল। মনে হলো যেন তার শরীর থেকে একটা উষ্ণ স্রোত আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল।
তিনি দ্রুত চলে গেলেন আর আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হচ্ছিল যেন আমার পুরো শরীরটা জ্বলে যাচ্ছে তার স্পর্শে। এই টানটা ছিল এক অদ্ভুত নেশার মতো, যা আমাকে আরও বেশি করে তার দিকে টানছিল। পূজা শেষে আমি বাড়ি ফিরলাম। আমার মনটা ছিল অস্থির। রিনা আন্টির সাথে কথা বলার জন্য আমার মনটা ছটপট করছিল, কিন্তু উপায় ছিল না। তার স্বামী বাড়িতে ছিলেন, আমি নিজের ঘরে বসেছিলাম আর আমার মনে হচ্ছিল যেন আমি এক খাঁচায় বন্দী হয়ে গেছি। এই অসহায়ত্বটাই ছিল আমার কাছে সবচেয়ে বড় কষ্ট। আমি জানি এই সম্পর্কটা সমাজের চোখে ভুল, কিন্তু আমার মন তাকে ছাড়া বাঁচতে পারছিল না। সেই রাতে আমার ঘুম আসছিল না। আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম আর পাশের বাড়ির দিকে তাকিয়েছিলাম। তার ঘরের আলো নিভে গিয়েছিল। মনে হচ্ছিল যেন তিনি ঘুমাচ্ছেন, কিন্তু আমার মনে হচ্ছিল যেন আমি তার কষ্টটা অনুভব করতে পারছিলাম। তিনি কি আমার কথা ভাবছেন? তিনি কি আমার জন্য ছটপট করছেন? এই প্রশ্নগুলো আমাকে সব সময় তাড়া করে বেড়াত। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি ছাদে গেলাম। সূর্যের আলো ঝলমল করছিল। ছাদে গিয়ে দেখি রিনা আন্টিও ছাদে এসেছেন। তিনি কাপড় তুলতে এসেছেন। তার স্বামী তখন অফিসে চলে গেছেন। আমাদের চোখাচোখি হতেই তিনি একটু হাসলেন। তার হাসিটা ছিল এক অন্যরকম। সেই হাসিতে এক ধরনের স্বস্তি ছিল আর এক ধরনের লঙ্গিং। আমি দ্রুত তার কাছে গেলাম। কেমন আছেন আন্টি? আমি তার দিকে তাকিয়ে বললাম, ভালো আছি রাহুল, তুমি কেমন আছো? তার কণ্ঠে এক ধরনের আবেগ ছিল। আমরা কথা বলতে শুরু করলাম। তিনি বললেন, লকডাউন উঠে গেলেও মনে হচ্ছে যেন আমি আরও বেশি করে বন্দী হয়ে গেছি। ওর সাথে একা একা থাকতে থাকতে হাঁপিয়ে উঠছি। তার কণ্ঠে এক ধরনের চাপা কষ্ট ছিল। আমি তার দুঃখটা বুঝতে পারছিলাম। আমি তার হাতটা আলতো করে ধরলাম। তিনি আমার দিকে তাকালেন। তার চোখে এক ধরনের কৃতজ্ঞতা আর ভালোবাসা ছিল। আমরা আরও কিছুক্ষণ কথা বললাম। তিনি তার স্বামীর কথা বলছিলেন, তার একাকিত্বের কথা বলছিলেন। আমি তার কথাগুলো মন দিয়ে শুনছিলাম। আমার মনে হচ্ছিল যেন আমি তার সব কষ্টটা অনুভব করতে পারছিলাম। আমি তার কাঁধে হাত রাখলাম। তার শরীরটা যেন আমার স্পর্শে শিহরিত হচ্ছিল। তিনি চোখ বুজেছিলেন। তার নিঃশ্বাস দ্রুত হয়ে যাচ্ছিল। আমি তার কানের কাছে ফিসফিস করে বললাম, আন্টি, আপনি একা নন, আমি তো আছি আপনার পাশে। আমার কণ্ঠে এক ধরনের আবেগ ছিল যা আমি নিজে ধারণ করতে পারছিলাম না। তিনি আমার দিকে আরও ঝুঁকে এলেন। তার মুখটা আমার মুখের খুব কাছাকাছি। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। আমি তার কপালে, গালে আর তারপর তার ঠোঁটে আলতো করে চুমু খেলাম। সেই চুমুটা ছিল দীর্ঘ, গভীর আর আবেগপূর্ণ। তিনি কোনো বাধা দিলেন না, বরং আমার ঠোঁটেই তার ঠোঁটকে মিলিয়ে দিলেন। সেই দিনটা আমাদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আমরা দুজনেই বুঝতে পারছিলাম এই সম্পর্কটা আরও গভীরে যাচ্ছে, কিন্তু সেই মুহূর্তে আমাদের কাছে সেটাই ছিল সব। আমাদের দেখা হওয়াটা যেন এক গোপন অভ্যাসে পরিণত হয়েছিল। যখন তার স্বামী বাড়িতে থাকতেন না, তখন আমি তার দরজায় কড়া লাড়তাম। একটা ছোট্ট ওছিলা, যেমন মা একটু জল চেয়েছিল বা আপনার জন্য ফল এনেছি। এই ধরনের ছোট ছোট অজুহাতে আমরা একে অপরের এসো এসো, ভেতরে এসো। আমি ভেতরে গেলাম। তার ঘরে একটা ছোট কেরোসিনের লণ্ঠন জ্বলছিল। সেই আবছা আলোয় তাকে আরও সুন্দর দেখাচ্ছিল। তার চুলগুলো ছিল খোলা আর চোখের নিচে হালকা কালির রেখা। তিনি মোমবাতি দিলেন, তারপর বললেন, একটু বসো, একা একা কেমন জানি লাগছে। আমি বসলাম। আমরা কথা বলতে শুরু করলাম। আবছা আলোয় আমাদের চারপাশে এক অন্যরকম মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল। তিনি বললেন, আমার জীবনটা একদম একা একা। স্বামী বাইরে বাইরে থাকে, কোনো ছেলেপিলে নেই। এই চার দেওয়ালই আমার সঙ্গী। মনে হয় যেন আমি এই বাড়ির সাথে মিশে গেছি। তার কণ্ঠে এক ধরনের হাহাকার ছিল। আমি তার কষ্টটা অনুভব করতে পারছিলাম। আমি তার দিকে এগিয়ে গেলাম। তার হাতটা আলতো করে ধরলাম। তিনি আমার দিকে তাকালেন। তার চোখে এক ধরনের বিষণ্ণতা আর একই সাথে এক গভীর আকাঙ্ক্ষা দেখলাম। আমার হৃদয়টা দ্রুত ধুকপুক করছিল। আমি তার হাতটা আমার দিকে টেনে নিলাম। তার শরীরের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। আমি তার কপালে হাত বুলিয়ে দিলাম। তার শরীরটা যেন আমার স্পর্শে শিহরিত হচ্ছিল। আমি তার গালে আলতো করে চুমু খেলাম। তার নরম ত্বকের স্পর্শ আমার শরীরে এক অন্যরকম অনুভূতি এনে দিল। তিনি চোখ বুজেছিলেন। তার নিঃশ্বাস দ্রুত হয়ে যাচ্ছিল। আমি তার কানের কাছে ফিসফিস করে বললাম, আন্টি, আপনি একা নন, আমি তো আছি আপনার পাশে। আমার কণ্ঠে এক ধরনের আবেগ ছিল যা আমি নিজে ধারণ করতে পারছিলাম না। তিনি আমার দিকে আরও ঝুঁকে এলেন। তার মুখটা আমার মুখের খুব কাছাকাছি।
তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। তার চোখের গভীর চাহনিতে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল, যেন এক অজানা নেশায় আচ্ছন্ন হয়ে পড়ছিলাম আমি। আমার হাতটা তার কোমরের দিকে এগিয়ে গেল। আমি তাকে আলতো করে আমার দিকে টেনে নিলাম। তার নরম শরীর আমার শরীরের সাথে মিশে গেল। একটা অদ্ভুত উষ্ণতা আমাদের দুজনকে ঘিরে ধরল। আমার মনে হচ্ছিল যেন পৃথিবীটা থেমে গেছে, আর এই মুহূর্তে শুধু আমরা দুজনই আছি এই পৃথিবীতে। আমি তার কপালে, গালে আর তারপর তার ঠোঁটে আলতো করে চুমু ছেলাম। সেই চুমুটা ছিল দীর্ঘ, গভীর আর আবেগপূর্ণ। তিনি কোনো বাধা দিলেন না, বরং আমার ঠোঁটেই তার ঠোঁটকে মিলিয়ে দিলেন। সেই রাতে এক অদ্ভুত নীরবতা আমাদের ঘিরে ছিল। শুধু দুটি হৃদয়ের স্পন্দন একাকার হয়ে যাচ্ছিল সময়ের স্রোতে। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, আর বিদ্যুৎবিহীন ঘরে কেরোসিনের লণ্ঠনের আবছা আলোয় আমরা একে অপরের গভীরে ডুব দিচ্ছিলাম। আমাদের শরীরের প্রতিটা কোষে এক তীব্র আকাঙ্ক্ষা ছড়িয়ে পড়ল। তার শাড়ির আঁচলটা কখন যে শরীর থেকে সরে গিয়েছিল আমি টেরও পাইনি। আমি আমার হাত তার পিঠের ওপর বুলিয়ে দিচ্ছিলাম, আর তার শরীরের নরম স্পর্শ আমাকে যেন পাগল করে তুলছিল। তার নিঃশ্বাস আমার নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছিল, আর আমাদের শরীরের উষ্ণতা ধীরে ধীরে বাড়তে থাকছিল। আমরা একে অপরের খুব কাছাকাছি ছিলাম, এতটাই কাছাকাছি যে আমাদের মাঝখানে কোনো ফাঁকা স্থান ছিল না। তার চোখের গভীরে আমি এক অন্যরকম উন্মাদনা দেখতে পাচ্ছিলাম। তার চুলগুলো আমার মুখে এসে লাগছিল, আর তার শরীরের মিষ্টি গন্ধ আমার সমস্ত ইন্দ্রিয়কে আচ্ছন্ন করে ফেলছিল। আমি তার গলা, তার কাঁধে আলতো করে চুমু খেতে শুরু করলাম। তার শরীরটা যেন আমার প্রতিটি স্পর্শে কেঁপে উঠছিল। তিনি আমার হাতটা ধরে তার পেটের ওপর রাখলেন। তার উষ্ণতা আমার হাতকে যেন আরও গভীরে নিয়ে যেতে চাইছিল। আমরা সেই রাতে এক নতুন সম্পর্কের জন্ম দিয়েছিলাম, যা সমাজের চোখে হয়তো ছিল পাপ, কিন্তু আমাদের কাছে ছিল এক অদ্ভুত মুক্তি। একাকিত্বের যন্ত্রণা থেকে মুক্তি, আর এক অন্যরকম ভালোবাসার স্বাদ। সেই রাত ছিল দীর্ঘ, গভীর আর এক নতুন অনুভূতির শুরু। আমরা একে অপরকে খুঁজে পেয়েছিলাম, এক অন্যরকম আশ্রয়। যখন ভোর হল, আমি তখন তার বাড়ি থেকে বেরোচ্ছিলাম। তার চোখে মুখে একটা চাপা আনন্দ আর একই সাথে এক ধরনের ভয়ও দেখতে পাচ্ছিলাম। তিনি আমার হাতটা ধরলেন। সাবধানে যেও রাহুল। তার কণ্ঠে এক ধরনের আবেগ ছিল যা আমি আগে কখনো শুনিনি। এরপর থেকে আমাদের দেখা হওয়াটা যেন এক রুটিনে পরিণত হল। লকডাউন যত বাড়ছিল আমাদের সম্পর্ক তত গভীরে যাচ্ছিল। দিনের বেলা স্বাভাবিক প্রতিবেশীর মতো আচরণ করতাম, কিন্তু রাত নামলেই আমরা একে অপরের কাছে ছুটে যেতাম। আমাদের গোপন প্রেম যেন রাতের অন্ধকারে আরও বেশি করে ডানা মেলত। সেই সম্পর্কটা ছিল নিষিদ্ধ, কিন্তু আমাদের কাছে ছিল অমূল্য। এই সম্পর্কের কোনো নাম ছিল না, কোনো সামাজিক স্বীকৃতি ছিল না, কিন্তু মনের গভীরে এর একটা গভীর ভিত্তি তৈরি হয়েছিল। আমার ইমো নাম্বার 9876XXXX 9876XXX। যারা আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চান তারা এই নাম্বারে মেসেজ করবেন। আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব। আমরা একে অপরের জন্য যেন এক অন্যরকম জগৎ তৈরি করেছিলাম। যখন তার স্বামী বাড়িতে আসতেন তখন আমাদের সম্পর্কটা আরও বেশি করে গোপন হয়ে যেত। তখন আমাদের দেখা হওয়াটা ছিল আরও কঠিন, আরও ঝুঁকিপূর্ণ, কিন্তু সেই ঝুঁকিটাই আমাদের সম্পর্কের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিত। তার স্বামী যখন ফিরে আসতেন তখন রিনা আন্টি কেমন যেন অন্যরকম হয়ে যেতেন। তার চোখে মুখে এক ধরনের অপরাধবোধ দেখতে পেতাম, আবার একই সাথে এক ধরনের অসহায়তাও থাকত। তিনি আমাকে এড়িয়ে চলতেন, কিন্তু তার চোখ দেখে আমি বুঝতে পারতাম তিনি আমার জন্য কতটা ছটপট করছেন। একদিন বিকেলে তার স্বামী যখন বাড়িতে ছিলেন তখন আমি ছাদে গিয়েছিলাম। দেখি রিনা আন্টিও ছাদে এসেছেন। তিনি কাপড় তুলতে এসেছিলেন। তার স্বামী তখন নিচে টিভিতে ক্রিকেট দেখছিলেন। তিনি আমার দিকে একবার আর চোখে পাকালেন, তারপর দ্রুত চোখ ফিরিয়ে নিলেন। তার মুখটা কেমন ফ্যাকাশে লাগছিল। আমি বুঝতে পারছিলাম তিনি কতটা ভয় পাচ্ছেন। আমারও ভয় করছিল যদি তার স্বামী দেখে ফেলেন, কিন্তু মনের গভীরে এক অন্যরকম উন্মাদনা কাজ করছিল। আমি তার দিকে তাকিয়ে হালকা হাসলাম। তিনি দ্রুত নিচে নেমে গেলেন। সেই রাতে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। মনে হচ্ছিল যেন আমি তাকে হারিয়ে ফেলেছি। আমি তার দরজায় কড়া নাড়তে পারছিলাম না, তার সাথে দেখা করতে পারছিলাম না। এই অপেক্ষাটা ছিল অসহনীয়। পরদিন সকালে যখন তার স্বামী অফিসে চলে গেলেন তখন আমি দ্রুত তার দরজায় গেলাম। তিনি দরজা খুলতেই আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে মুখে এক ধরনের কষ্ট ছিল। আমি তাকে ভেতরে টেনে নিলাম।
তিনি আমার বুকে মাথা রাখলেন। রাহুল, আমার খুব কষ্ট হচ্ছিল। তুমি না থাকলে আমি কি করতাম? তার কণ্ঠে এক ধরনের আবেগ ছিল যা আমার হৃদয়কে ছুঁয়ে যাচ্ছিল। আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। তার শরীরের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। আমি তার মাথায় আলতো করে চুমু খেলাম। তিনি চোখ বুজেছিলেন। তার নিঃশ্বাস দ্রুত হয়ে যাচ্ছিল। আমরা দুজনেই বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কটা এক অন্যরকম মোড় নিয়েছে। এই সম্পর্কটা ছিল নিষিদ্ধ, কিন্তু আমাদের কাছে ছিল খুব মূল্যবান। আমরা একে অপরের কাছে যেন এক আশ্রয় হয়ে উঠেছিলাম, এক এমন আশ্রয় যা সমাজের চোখে পাপ, কিন্তু আমাদের কাছে ছিল এক অদ্ভুত মুক্তি। লকডাউনের দিনগুলি এভাবেই কাটছিল। আমাদের গোপন প্রেম যেন আরও বেশি করে গভীরে যাচ্ছিল। প্রতিটা দিন, প্রতিটা রাত আমরা একে অপরের কাছে ছুটে যেতাম। তার শরীরের গন্ধ, তার হাতের স্পর্শ আমার কাছে নেশার মতো হয়ে গিয়েছিল। আমি তাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারত না, আর সেও আমাকে ছাড়া থাকতে পারত না। আমরা দুজনেই যেন একে অপরের গভীরে ডুব দিয়েছিলাম। এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ ছিল না, কোনো সামাজিক স্বীকৃতি ছিল না, কিন্তু সেই মুহূর্তে আমাদের কাছে সেটাই সব। লকডাউন ধীরে ধীরে শিথিল হতে শুরু করল। মানুষজন আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করল। আমার অফিসের কাজ আবার শুরু হলো। রিনা আন্টির স্বামীও এখন প্রায়ই বাড়িতে থাকতে শুরু করলেন। আমাদের দেখা হওয়াটা আরও কঠিন হয়ে উঠল। আমাদের সেই গোপন জগৎটা যেন ধীরে ধীরে ছোট হয়ে আসছিল। আমি বুঝতে পারছিলাম এই সম্পর্কের পরিণতি কি হবে, কিন্তু আমি তাকে ছাড়তে পারছিলাম না, আর সেও আমাকে ছাড়তে পারছিল না। আমরা দুজনেই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই গল্পের পরিণতি কি হবে তা আজও আমি জানি না। আপনারা যদি গল্পটি শুনে আনন্দ পান, তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। লকডাউন সম্পূর্ণভাবে উঠে যেতেই যেন আমাদের গোপন পৃথিবীটা আরও বেশি করে সংকুচিত হয়ে পড়ল। রাহুল নামের আমি সেই সময়টাতে নিজেকে যেন এক গোলকধাঁধায় বন্দি অনুভব করছিলাম। দিনের আলোয় রিনা আন্টি আমার কাছে পাশের বাড়ির সাধারণ আন্টি, আর রাতের অন্ধকারে তিনি হয়ে উঠতেন আমার সবচেয়ে প্রিয় মানুষ, আমার সব একাকিত্বের সঙ্গী। এই দ্বৈত জীবন যাপন করাটা এক অদ্ভুত কষ্টদায়ক অনুভূতি নিয়ে আসছিল। বুকের ভেতরটা সব সময় ভয়ে কাটা হয়ে থাকত। কখন কে জেনে যায়, কখন সব ফাঁস হয়ে যায়। কিন্তু সেই ভয় আর উত্তেজনা মিলিয়ে এক অন্যরকম নেশা তৈরি হয়েছিল, যে নেশা থেকে আমি বেরোতে পারছিলাম না। রিনা আন্টির স্বামী এখন নিয়মিত অফিস করেন, আর তার বেশিরভাগ দিনই তিনি বাড়িতে থাকেন। ফলে আমাদের দেখা করা এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ছাদেও এখন তেমন যাওয়া হয় না, কারণ তিনি সারাদিন বাড়িতে থাকলে রিনা আন্টিও ছাদে ওঠার সাহস পান না। আমাদের সেই পুরনো যোগাযোগ মাধ্যমগুলো যেন একে একে বন্ধ হয়ে যাচ্ছিল। আমি ছাদের পাঁচিলের ওপার থেকে তার বারান্দার দিকে তাকিয়ে থাকতাম, আর আমার মনটা ছটপট করত শুধু তাকে এক ঝলক দেখার জন্য। মাঝে মাঝে, হয়তো খুব ভোরে বা গভীর রাতে, তিনি তার বারান্দায় আসতেন, আর আমাদের চোখাচোখি হতো। সেই নীরব চাহনিতেই যেন হাজারো কথা বলা হয়ে যেত। তার চোখে আমি একই কষ্ট, একই লঙ্গিং দেখতাম, যা আমার নিজের ভেতরেও ছিল। আমার নিজেরও অফিসে নিয়মিত যাওয়া শুরু হয়ে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত কাজের চাপ। বন্ধুদের সাথে আড্ডায় ফিরেছি, রেস্তোরাঁয় যাওয়া শুরু করেছি, কিন্তু আমার মনের একটা অংশ যেন এখনও রিনা আন্টির কাছেই বন্দী হয়ে আছে। অফিসের কাজের ফাঁকেও আমার মনটা পড়ে থাকত তার কাছে। তিনি কেমন আছেন, তিনি কি আমার কথা ভাবছেন, এই প্রশ্নগুলো আমাকে সবসময় তাড়া করে বেড়াত। আমার মনে হতো যেন আমি দুটি ভিন্ন জীবনে বাস করছি। একটি বাস্তব জগৎ যেখানে আমি একজন সাধারণ যুবক, আর অন্যটি এক গোপন জগৎ যেখানে আমি রিনা আন্টির প্রেমিক। একদিন বিকেলে অফিস থেকে ফেরার পথে দেখি রিনা আন্টি বাজার করে ফিরছেন। তার হাতে দুটো বাজারের ব্যাগ, বেশ ভারী মনে হচ্ছিল। তিনি আমাকে দেখে একটু ইতস্তত করলেন, তারপর মৃদু হাসলেন। তার হাসিটা ছিল যেন হাজারো কথার এক নীরব প্রকাশ। আমি দ্রুত তার কাছে গেলাম। আন্টি, দিন আমি ধরে দিচ্ছি। তিনি একটু আপত্তি করলেন। না না বাবা, তুমি কেন কষ্ট করবে? কিন্তু আমি তার হাত থেকে ব্যাগ দুটো নিয়ে নিলাম। তার হাতের উষ্ণতা আবার আমার মনে শিহরণ জাগিয়ে তুলল। আমরা পাশাপাশি হেঁটে তার বাড়ির দিকে যাচ্ছিলাম। এই পথটুকু আমাদের কাছে যেন এক অন্যরকম ভ্রমণ ছিল। কোনো কথা নেই, শুধু নীরবতা। কিন্তু সেই নীরবতাতেই যেন আমাদের মনের হাজারো অব্যক্ত কথা একে অপরের কাছে পৌঁছে যাচ্ছিল। তার চোখ দুটো ছিল ছলছল, আর তার ঠোঁটে একটা চাপা হাসি। মনে হচ্ছিল যেন এই সামান্য সময়ের দেখা হওয়াটাই তার কাছে অনেক বড় কিছু। তার বাড়ির দরজার সামনে পৌঁছে আমি ব্যাগগুলো নামিয়ে রাখলাম। তিনি আমার দিকে তাকালেন। তার চোখে এক ধরনের কৃতজ্ঞতা আর ভালোবাসা ছিল।
অনেক ধন্যবাদ রাহুল। তার কণ্ঠস্বরটা ছিল নরম আর মিষ্টি। আমি তার দিকে তাকিয়ে বললাম, আন্টি, আপনার জন্য সব করতে পারি। আমার এই কথা শুনে তার মুখে একটা বিষণ্ণ হাসি খেলে গেল। তিনি কিছু বললেন না, শুধু আমার দিকে তাকিয়ে রইলেন। আমি তার হাতটা আলতো করে ধরলাম। তার হাতের স্পর্শ আমার মনে এক অন্যরকম অনুভূতি এনে দিল। মনে হলো যেন আমরা সময়ের বাইরে চলে গেছি। এই মুহূর্তে শুধু আমরা দুজনেই আছি। তিনি দ্রুত তার হাতটা সরিয়ে নিলেন, কারণ তার স্বামী হয়তো যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আমি বুঝতে পারলাম এই সম্পর্কের ঝুঁকি কতটুকু, কিন্তু সেই ঝুঁকিটাই যেন আমাকে আরও বেশি করে তার দিকে টানছিল। সেই রাতে আমার ঘুম আসছিল না। আমার মনে হচ্ছিল যেন আমি এক অদৃশ্য জালে ফেসে গেছি। আমি জানি এই সম্পর্কটা ভুল, সমাজের চোখে এটা ঘোর অন্যায়, কিন্তু আমার মন তাকে ছাড়তে রাজি ছিল না। রিনা আন্টিকে ছাড়া আমার জীবনটা যেন পানসে মনে হচ্ছিল। তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত, তার প্রতিটি স্পর্শ আমার কাছে ছিল এক অমূল্য সম্পদ। আমি জানি না এই সম্পর্কের শেষ কোথায়, কিন্তু সেই মুহূর্তে আমি শুধু তাকেই চেয়েছিলাম। কয়েকদিন পর আমাদের এলাকায় একটা ছোটখাটো পূজা হচ্ছিল। লকডাউনের পরে প্রথম কোনো সামাজিক অনুষ্ঠান। সবাই খুব উৎসুক ছিল। আমরাও সপরিবারে সেখানে গিয়েছিলাম। রিনা আন্টিও তার স্বামীর সাথে এসেছিলেন। দূর থেকে তাকে দেখে আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। তিনি একটা গাঢ় লাল রঙের শাড়ি পরেছিলেন, আর তার চুলগুলো খোলা ছিল। তাকে খুব সুন্দর লাগছিল। তার পাশে তার স্বামী ছিলেন, যিনি সবার সাথে গল্পগুজব করছিলেন। আমি তার দিকে আর চোখে তাকিয়েছিলাম। তিনি একবার আমার দিকে তাকালেন, তারপর দ্রুত চোখ ফিরিয়ে নিলেন। তার চোখে এক ধরনের গোপন বার্তা ছিল, যা শুধু আমি বুঝতে পারছিলাম। আমাদের মধ্যে যেন একটা অদৃশ্য টান কাজ করছিল। পূজার ভিড়ের মধ্যে সবার চোখের আড়ালে আমাদের চোখাচোখিটা যেন এক অন্যরকম কথোপকথন তৈরি করছিল। আমি তার দিকে তাকিয়ে হালকা হাসলাম, আর তিনিও মৃদু হাসলেন। সেই হাসিটা ছিল এক নিষিদ্ধ প্রেমের নীরব স্বীকৃতি। হঠাৎই তিনি আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, আর তার শাড়ির আঁচলটা আমার গায়ে লেগে গেল। সেই স্পর্শটা ছিল ক্ষণিকের, কিন্তু আমার মনে এক অন্যরকম ঢেউ তুলেছিল। মনে হলো যেন তার শরীর থেকে একটা উষ্ণ স্রোত আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। তিনি দ্রুত চলে গেলেন, আর আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হচ্ছিল যেন আমার পুরো শরীরটা জ্বলে যাচ্ছে তার স্পর্শে। এই টানটা ছিল এক অদ্ভুত নেশার মতো, যা আমাকে আরও বেশি করে তার দিকে টানছিল। পূজা শেষে আমি বাড়ি ফিরলাম। আমার মনটা ছিল অস্থির। রিনা আন্টির সাথে কথা বলার জন্য আমার মনটা ছটপট করছিল, কিন্তু উপায় ছিল না। তার স্বামী বাড়িতে ছিলেন। আমি নিজের ঘরে বসেছিলাম, আর আমার মনে হচ্ছিল যেন আমি এক খাঁচায় বন্দী হয়ে গেছি। এই অসহায়ত্বটা ছিল আমার কাছে সবচেয়ে বড় কষ্ট। আমি জানি এই সম্পর্কটা সমাজের চোখে ভুল, কিন্তু আমার মন তাকে ছাড়তে পারছিল না। সেই রাতে আমার ঘুম আসছিল না। আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম, আর পাশের বাড়ির দিকে তাকিয়েছিলাম। তার ঘরের আলো নিভে গিয়েছিল। মনে হচ্ছিল যেন তিনি ঘুমাচ্ছেন, কিন্তু আমার মনে হচ্ছিল যেন আমি তার কষ্টটা অনুভব করতে পারছিলাম। তিনি কি আমার কথা ভাবছেন? তিনি কি আমার জন্য ছটপট করছেন? এই প্রশ্নগুলো আমাকে সব সময় তাড়া করে বেড়াত। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি ছাদে গেলাম। সূর্যের আলো ঝলমাল করছিল। ছাদে গিয়ে দেখি রিনা আন্টিও ছাদে এসেছেন। তিনি কাপড় তুলতে এসেছেন। তার স্বামী তখন অফিসে চলে গেছেন। আমাদের চোখাচোখি হতেই তিনি একটু হাসলেন। তার হাসিটা ছিল এক অন্য রকম। সেই হাসিতে এক ধরনের স্বস্তি ছিল, আর এক ধরনের লঙ্গিং। আমি দ্রুত তার কাছে গেলাম। কেমন আছেন আন্টি? আমি তার দিকে তাকিয়ে বললাম। ভালো আছি রাহুল, তুমি কেমন আছো? তার কণ্ঠে এক ধরনের আবেগ ছিল। আমরা কথা বলতে শুরু করলাম। তিনি বললেন, লকডাউন উঠে গেলেও মনে হচ্ছে যেন আমি আরও বেশি করে বন্দী হয়ে গেছি। ওর সাথে একা একা থাকতে থাকতে হাঁপিয়ে উঠছি। তার কণ্ঠে এক ধরনের চাপা কষ্ট ছিল। আমি তার দুঃখটা বুঝতে পারছিলাম। আমি তার হাতটা আলতো করে ধরলাম। তিনি আমার দিকে তাকালেন। তার চোখে এক ধরনের কৃতজ্ঞতা আর ভালোবাসা ছিল। আমরা আরও কিছুক্ষণ কথা বললাম। তিনি তার স্বামীর কথা বলছিলেন, তার একাকিত্বের কথা বলছিলেন। আমি তার কথাগুলো মন দিয়ে শুনছিলাম। আমার মনে হচ্ছিল যেন আমি তার সব কষ্টটা অনুভব করতে পারছিলাম। আমি তার কাঁধা হাত রাখলাম। তার শরীরটা যেন আমার স্পর্শে শিহরিত হচ্ছিল। তিনি চোখ বুজেছিলেন,
তার নিঃশ্বাস দ্রুত হয়ে যাচ্ছিল। আমি তার কানের কাছে ফিসফিস করে বললাম, আন্টি, আপনি একা নন, আমি তো আছি আপনার পাশে। আমার কণ্ঠে এক ধরনের আবেগ ছিল যা আমি নিজেই ধারণ করতে পারছিলাম না। তিনি আমার দিকে আরও ঝুঁকে এলেন, তার মুখটা আমার মুখের খুব কাছাকাছি। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। আমি তার কপালে, গালে আর তারপর তার ঠোঁটে আলতো করে চুমু খেলাম। সেই চুমুটা ছিল দীর্ঘ, গভীর আর আবেগপূর্ণ। তিনি কোনো বাধা দিলেন না, বরং আমার ঠোঁটেই তার ঠোঁটকে মিলিয়ে দিলেন। সেই দিনটা ছিল আমাদের জন্য এক নতুন শুরু। লকডাউন শেষ হলেও আমাদের মধ্যেকার সম্পর্ক আরও গভীর হচ্ছিল। আমরা ছাদের নির্জন কোণে বা কখনো তার বারান্দার আড়ালে মুহূর্তের জন্য হলেও একে অপরের সান্নিধ্য খুঁজতাম। প্রতিটা গোপন সাক্ষাৎ যেন আমাদের সম্পর্কের বাঁধনকে আরও মজবুত করে তুলছিল। তার স্বামীর উপস্থিতি আমাদের জন্য এক অদৃশ্য প্রাচীর তৈরি করেছিল বটে, কিন্তু সেই প্রাচীর ভেদ করে একে অপরের কাছে আসার আকাঙ্ক্ষাটা যেন আরও তীব্র হয়ে উঠছিল। দিনের বেলায় যখন তার স্বামী বাড়িতে থাকতেন, রিনা আন্টি তখন আমাকে এড়িয়েই চলতেন। তার চোখে মুখে আমি এক ধরনের অপরাধবোধ দেখতে পেতাম, আবার একই সাথে এক গভীর লঙ্গিংও থাকত। আমি বুঝতে পারতাম তিনি কতটা ছটপট করছেন। আমারও ঠিক একই রকম লাগত। তাকে এক ঝলক দেখার জন্য, তার সাথে সামান্য কথা বলার জন্য আমার মনটা ছটপট করত। এই যন্ত্রণা ছিল এক মিষ্টি যন্ত্রণা, এক নিষিদ্ধ প্রেমের অবিচ্ছেদ্য অংশ। একদিন বিকেলে আমার অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। দেখি রিনা আন্টি তার বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছেন। তার মুখটা কেমন বিষণ্ণ দেখাচ্ছিল। আমি আমাদের বাড়ির গেটে দাঁড়িয়ে তার দিকে তাকিয়েছিলাম। আমাদের চোখাচোখি হতেই তিনি দ্রুত চোখ ফিরিয়ে নিলেন। তার ঠোঁটে এক মলিন হাসি ছিল, যা আমার মনকে আরও বেশি করে ছুঁয়ে গেল। আমি বুঝতে পারলাম তিনি কতটা একা অনুভব করছেন। সেই রাতে যখন বাবা মা ঘুমিয়ে পড়লেন, আমি তখন আমার মোবাইল ফোনটা হাতে নিলাম। তাকে একটা মেসেজ করলাম, আন্টি, আপনি কেমন আছেন? আমি আপনার জন্য ছটপট করছি। কয়েক মিনিট পরেই তার রিপ্লাই এলো, আমিও খুব একা রাহুল, তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসছে। সেই মেসেজটা আমার মনকে যেন আরও বেশি করে নাড়া দিল। আমরা টেক্সটিং শুরু করলাম, যা ছিল আমাদের নতুন গোপন যোগাযোগের মাধ্যম। রাতের আধারে মোবাইলের স্ক্রিনের আলোয় আমাদের মনের কথাগুলো একে অপরের কাছে পৌঁছে যাচ্ছিল। টেক্সটিংয়ের মাধ্যমে আমাদের সম্পর্কটা যেন এক নতুন মাত্রা পেল। আমরা একে অপরের সাথে আরও খোলামেলা হতে শুরু করলাম। তিনি তার জীবনের সব দুঃখ, সব অপূর্ণতার কথা বলতেন, তার স্বামীর সাথে তার সম্পর্কের শীতলতা, তার একাকিত্ব, তার সব স্বপ্নভঙ্গের গল্প। আর আমি আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ, তাকে নিয়ে আমার গভীর অনুভূতির কথা বলতাম। মনে হতো যেন আমরা একে অপরের আত্মার সঙ্গী হয়ে উঠেছি। এই সম্পর্কটা ছিল সম্পূর্ণ মানসিক, কিন্তু এর গভীরতা শারীরিক সম্পর্কের চেয়েও বেশি। আমাদের টেক্সটিংয়ে এক অন্যরকম আবেগ থাকত, এক অন্যরকম উষ্ণতা। আমরা একে অপরের কাছে আশ্রয় হয়ে উঠেছিলাম। একদিন রিনা আন্টি মেসেজে লিখলেন, রাহুল, আমার মনে হচ্ছে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা হয়তো ভুল, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। তার এই কথা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমিও কি তাকে ভালোবাসি? এই প্রশ্নটা আমার মনে বারবার আসছিল। আমি জানতাম আমাদের সম্পর্কটা সমাজের চোখে পাপ, কিন্তু আমার মন তাকে ছাড়া বাঁচতে পারছিল না। আমি তাকে রিপ্লাই করলাম, আন্টি, আমিও আপনাকে ভালোবাসি, আপনি আমার জীবনের সব। আমাদের এই প্রেমের স্বীকৃতিটা যেন আমাদের সম্পর্ককে আরও বেশি করে জটিল করে তুলল। আমরা দুজনেই বুঝতে পারছিলাম এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু সেই মুহূর্তে আমাদের কাছে এটাই ছিল সব। আমরা একে অপরের সাথে দেখা করার জন্য আরও বেশি করে অস্থির হয়ে উঠলাম। প্রতিটি সুযোগের অপেক্ষায় থাকতাম। যখন তার স্বামী কোনো কাজে বাইরে যেতেন, তখন তিনি আমাকে মেসেজ করতেন, রাহুল, এসো, আমি একা আছি। আর আমি যেন এক বিদ্যুৎস্পৃষ্ট মানুষের মতো তার কাছে ছুটে যেতাম। সেই গোপন সাক্ষাৎগুলো ছিল আমাদের কাছে অমূল্য। আমরা একে অপরকে বুকে জড়িয়ে ধরতাম, আর আমাদের শরীরের উষ্ণতা যেন আমাদের সব দুঃখ, সব ভয় ভুলিয়ে দিত। তার নরম ঠোঁটের স্পর্শ, তার শরীরের মিষ্টি গন্ধ আমার কাছে নেশার মতো হয়ে গিয়েছিল। আমরা একে অপরের গভীরে ডুবতাম, আর সেই মুহূর্তে মনে হতো যেন পৃথিবীটা থেমে গেছে, আর শুধু আমরা দুজনেই আছি এই পৃথিবীতে। সেই গোপন মুহূর্তগুলো ছিল আমাদের জন্য এক অদ্ভুত মুক্তি। একাকিত্বের যন্ত্রণা থেকে মুক্তি,
আর এক অন্যরকম ভালোবাসার স্বাদ কিন্তু এই সম্পর্কটা ছিল এক ধারালো তলোয়ারের মতো প্রতিটা মুহূর্তে আমরা ভয়ে ভয়ে থাকতাম কখন কে জেনে যায় কখন সব ফাঁস হয়ে যায় এই প্রশ্নটা আমাকে সবসময় তাড়া করে বেড়াত আমার মনে হতো যেন আমি এক অদৃশ্য খাঁচায় বন্দী হয়ে গেছি একদিন দুপুরে রিনা আন্টির স্বামী অফিসের কাজে বাইরে গেছিলেন রিনা আন্টি আমাকে মেসেজ করলেন রাহুল এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি আমি দ্রুত তার কাছে গেলাম তিনি দরজা খুলতেই আমি তাকে জড়িয়ে ধরলাম তার চোখে মুখে এক ধরনের লঙ্গিং ছিল যা আমার হৃদয়কে ছুঁয়ে যাচ্ছিল আমরা ভেতরে গেলাম তিনি আমাকে সোফায় বসালেন আজ তোমাকে খুব একা একা লাগছিল তাই ডাকলাম তার কণ্ঠে এক ধরনের আবেগ ছিল আমরা কথা বলতে শুরু করলাম তিনি তার জীবনের সব অপূর্ণতার কথা বলছিলেন তার স্বামী নাকি তাকে পর্যাপ্ত সময় দেন না তার মনের কথা বোঝেন না তার কোনো ছেলে পিলে নেই তাই তার জীবনটা একদম নিরস হয়ে গেছে আমি তার কথাগুলো মন দিয়ে শুনছিলাম আমার মনে হচ্ছিল যেন আমি তার সব কষ্টটা অনুভব করতে পারছিলাম আমি তার হাতটা আলতো করে ধরলাম তার হাতের স্পর্শ আমার মনে এক অন্যরকম অনুভূতি এনে দিল হঠাৎ করেই আমার মনে এক তীব্র আকাঙ্ক্ষা জেগে উঠল আমি তাকে আরও কাছে টেনে নিলাম তার নরম শরীর আমার শরীরের সাথে মিশে গেল তার নিঃশ্বাস আমার নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছিল আমি তার ঠোঁটে আলতো করে চুমু খেলাম সেই চুমুটা ছিল দীর্ঘ গভীর আর আবেগপূর্ণ তিনি কোনো বাধা দিলেন না বরং আমার ঠোঁটে তার ঠোঁটকে মিলিয়ে দিলেন আমাদের প্রেম যেন আরও গভীর হচ্ছিল সেই দুপুরে আমরা একে অপরের গভীরে ডুব দিলাম তার শাড়ির আঁচলটা কখন যে শরীর থেকে সরে গিয়েছিল আমি টেরও পাইনি আমি আমার হাত তার পিঠের ওপর বুলিয়ে দিচ্ছিলাম আর তার শরীরের নরম স্পর্শ আমাকে যেন পাগল করে তুলছিল তার নিঃশ্বাস আমার নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছিল আর আমাদের শরীরের উষ্ণতা ধীরে ধীরে বাড়তে থাকছিল আমরা একে অপরের খুব কাছাকাছি ছিলাম এতটাই কাছাকাছি যে আমাদের মাঝখানে কোনো ফাঁকা স্থান ছিল না তার চোখের গভীরে আমি এক অন্যরকম উন্মাদনা দেখতে পাচ্ছিলাম তার চুলগুলো আমার মুখে এসে লাগছিল আর তার শরীরের মিষ্টি গন্ধ আমার সমস্ত ইন্দ্রিয়কে আচ্ছন্ন করে ফেলছিল আমি তার গলা তার কাঁধে আলতো করে চুমু খেতে শুরু করলাম তার শরীরটা যেন আমার প্রতিটি স্পর্শে কেঁপে উঠছিল তিনি আমার হাতটা ধরে তার পেটের ওপর রাখলেন তার উষ্ণটা আমার হাতকে যেন আরও গভীরে নিয়ে যেতে চাইছিল সেই দুপুরটা ছিল আমাদের জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত কিন্তু সেই সুখটা ছিল ক্ষণস্থায়ী কয়েক ঘণ্টা পরেই তিনি বললেন রাহুল এবার তুমি যাও ওর ফিরে আসার সময় হয়ে গেছে তার কণ্ঠে এক ধরনের ভয় ছিল আমিও বুঝতে পারছিলাম আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম আর তার কপালে আলতো করে চুমু খেলাম আমি আবার আসব আমি তাকে বললাম তিনি মৃদু হাসলেন সেই হাসিটা ছিল এক বিষণ্ণ হাসি আমি তার বাড়ি থেকে বের হলাম আমার মনে হচ্ছিল যেন আমি এক অন্য জগতে চলে এসেছি এই সম্পর্কটা ছিল নিষিদ্ধ কিন্তু আমার কাছে ছিল সব আমি জানি না এই সম্পর্কের শেষ কোথায় কিন্তু সেই মুহূর্তে আমি শুধু তাকেই চেয়েছিলাম দিনগুলো এভাবেই কাটছিল আমাদের সম্পর্কটা যেন এক গোপন লতার মতো বেড়ে উঠছিল যা বাইরের পৃথিবীর চোখ থেকে আড়ালে থাকত আমি অফিসের কাজ করতাম বন্ধুদের সাথে আড্ডা দিতাম কিন্তু আমার মনের একটা অংশ সব সময় রিনা আন্টির কাছেই পড়ে থাকত আর তিনি তার স্বামীর সাথে এক ছাদের নিচে বাস করতেন কিন্তু তার মনটা ছিল আমার কাছে এই দ্বৈত জীবন যাপন করাটা একসময় আমার কাছে অসহ্য মনে হতে শুরু করল আমার ভেতরে এক ধরনের অপরাধ বোধ কাজ করছিল আমি জানতাম আমি একটা ভুল করছি সমাজের চোখে এটা ঘোর অন্যায় কিন্তু আমি তাকে ছাড়তে পারছিলাম না রিনা আন্টিকে ছাড়া আমার জীবনটা যেন পানসে মনে হচ্ছিল একদিন রিনা আন্টি আমাকে মেসেজ করলেন রাহুল আমার খুব ভয় লাগছে যদি ওর কাছে সব ফাঁস হয়ে যায় তার এই কথা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল আমিও তো ভয়ে ভয়ে থাকতাম এই সম্পর্কের রিস্ক কতটুকু তা আমরা দুজনেই বুঝতে পারছিলাম আমি তাকে রিপ্লাই করলাম ভয় পাবেন না আন্টি আমি তো আছি আপনার পাশে আমরা সব সামলে নেব কিন্তু এই আশ্বাসটা ছিল মিথ্যা আমি জানতাম আমরা সব সামলে নিতে পারব না এই সম্পর্কের পরিণতি কি হবে তা আমি আজও জানি না কিন্তু সেই মুহূর্তে আমি শুধু তাকেই চেয়েছিলাম আমাদের সম্পর্কটা যেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছিল কয়েক মাস কেটে গেল আমাদের সম্পর্কটা আরও গভীরে যাচ্ছিল আমরা একে অপরের প্রতি আরও বেশি করে নির্ভরশীল হয়ে পড়ছিলাম আমাদের দেখা হওয়ার সুযোগ কমে গেলেও আমাদের টেক্সটিং আর ফোন কল চলতে থাকত গভীর রাতে সেই রাতের কথোপকথনগুলো ছিল আমাদের কাছে এক অন্যরকম আশ্রয় আমরা একে অপরের কাছে আমাদের সব দুঃখ সব আনন্দ সব স্বপ্ন শেয়ার করতাম
একদিন রিনা আন্টি আমাকে বললেন, রাহুল, তুমি কি আমাকে নিয়ে পালাতে পারবে? তার এই কথা শুনে আমার বুকের ভেতরটা ধুকফুক করে উঠল। পালাতে? আমি কি সত্যি তাকে নিয়ে পালাতে পারবো? আমার বাবা মা, আমার সমাজ, সব ছেড়ে কি আমি তার সাথে একটা নতুন জীবন শুরু করতে পারবো? এই প্রশ্নগুলো আমাকে সবসময় তাড়া করে বেড়াত। আমি জানতাম এটা অসম্ভব। আমাদের মধ্যে বয়সের পার্থক্য ছিল, সামাজিক স্বীকৃতি ছিল না, আর আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। এই সম্পর্কটা সমাজের চোখে কোনো দিনই স্বীকৃতি পেত না। আমি তাকে রিপ্লাই করলাম, আন্টি, এটা সম্ভব নয়। আমরা কি পারি না এইভাবেই থাকতে, গোপনে কিন্তু মন থেকে একে অপরের সাথে? আমার এই কথা শুনে তিনি চুপ করে গেলেন। তিনি হয়তো বুঝতে পারছিলেন এটা অসম্ভব, কিন্তু তার মনটা ছিল অস্থির। তিনি জানতেন এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু তিনি তাকে ছাড়তে পারছিলেন না। সেই দিনটা আমাদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দিল। আমরা দুজনেই বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কটা এক অন্তিম পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। এই সম্পর্কটা ছিল সুন্দর, কিন্তু তার পরিণতি ছিল বেদনাদায়ক। আমরা দুজনেই যেন এক অদৃশ্য জালে ফেসে গেছি, যে জাল থেকে বেরোনোর কোনো উপায় ছিল না। লকডাউনের দিনগুলি শেষ হলেও আমাদের জীবনের লকডাউন যেন আরও বেশি করে বেড়ে চলছিল। আমরা একে অপরের কাছে বন্দী, এক নিষিদ্ধ প্রেমের বাঁধনে বন্দী। এই বাঁধন থেকে মুক্তির কোনো উপায় ছিল না। একদিন রিনা আন্টির স্বামী বিদেশ সফরে গেলেন ৩ মাসের জন্য। এই খবরটা শুনে আমাদের মনে এক অন্যরকম আনন্দ হল। আমরা জানতাম এই ৩ মাস আমরা একে অপরের সাথে আরও বেশি করে সময় কাটাতে পারব। তার স্বামী চলে যাওয়ার পরেই তিনি আমাকে মেসেজ করলেন, রাহুল, এসো, আমি একা আছি। আমি যেন এক বিদ্যুৎস্পৃষ্ট মানুষের মতো তার কাছে ছুটে গেলাম। সেই ৩ মাস ছিল আমাদের জীবনের সবচেয়ে সুখের সময়। আমরা একে অপরের সাথে দিনের পর দিন কাটালাম। আমরা একে অপরের গভীরে ডুব দিলাম। তার নরম ঠোঁটের স্পর্শ, তার শরীরের মিষ্টি গন্ধ আমার কাছে নেশার মতো হয়ে গিয়েছিল। আমরা একে অপরের কাছে আমাদের সব দুঃখ, সব আনন্দ, সব স্বপ্ন শেয়ার করতাম। মনে হতো যেন আমরা এক নতুন জগতে চলে গেছি, যেখানে শুধু আমরা দুজনেই আছি। সেই ৩ মাস আমরা একে অপরের কাছে প্রেমিক প্রেমিকা হয়ে উঠেছিলাম। আমরা একসাথে রান্না করতাম, একসাথে সিনেমা দেখতাম, একসাথে ঘুমাতাম। তার বাড়ির প্রত্যেকটা কোণা যেন আমাদের প্রেমের সাক্ষী হয়ে উঠেছিল। সেই মুহূর্তে আমাদের কাছে পৃথিবীটা থেমে গিয়েছিল, আর শুধু আমরা দুজনেই ছিলাম এই পৃথিবীতে। এই সম্পর্কটা ছিল নিষিদ্ধ, কিন্তু আমাদের কাছে ছিল সব। আমরা একে অপরের কাছে এক আশ্রয় হয়ে উঠেছিলাম, এক এমন আশ্রয় যা সমাজের চোখে পাপ, কিন্তু আমাদের কাছে ছিল এক অদ্ভুত মুক্তি। কিন্তু সেই ৩ মাসও শেষ হল। তার স্বামী ফিরে আসার দিন ঘনিয়ে এলো। আমাদের মনে এক ধরনের বিষণ্ণতা নেমে এলো। আমরা জানতাম এই সুখটা ছিল ক্ষণস্থায়ী। তার স্বামী ফিরে এলেই আমাদের সেই গোপন জগৎটা আবার ছোট হয়ে যাবে। আমরা আবার সমাজের চোখে সাধারণ প্রতিবেশী হয়ে যাব, আর আমাদের প্রেমটা আবার রাতের অন্ধকারে লুকিয়ে থাকবে। শেষ রাতে আমরা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিলাম। রাহুল, আমার খুব ভয় লাগছে। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? রিনা আন্টি আমার দিকে তাকিয়ে বললেন। তার চোখে এক ধরনের অসহায়ত্ব ছিল, যা আমার হৃদয়কে ছুঁয়ে যাচ্ছিল। আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। আন্টি, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি সবসময় আপনার পাশে থাকব। আমার এই আশ্বাসটা ছিল মিথ্যা। আমি জানতাম আমরা সবসময় একে অপরের পাশে থাকতে পারব না। এই সম্পর্কের পরিণতি কি হবে তা আমি আজও জানি না। তার স্বামী ফিরে এলেন। আমাদের গোপন জগৎটা আবার ছোট হয়ে গেল। আমরা আবার সমাজের চোখে সাধারণ প্রতিবেশী হয়ে গেলাম, কিন্তু আমাদের মনের গভীরে আমাদের প্রেমটা আগের মতোই ছিল। আমরা রাতের আধারে টেক্সটিং আর ফোন কলের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ রাখতাম। সেই রাতের কথোপকথনগুলো ছিল আমাদের কাছে এক অন্যরকম আশ্রয়। কিন্তু এই সম্পর্কটা ছিল এক অদৃশ্য বাঁধনের মতো, যা আমাদের দুজনকে একসাথে বেঁধে রেখেছিল। এই বাঁধন থেকে মুক্তির কোনো উপায় ছিল না। আমরা দুজনেই যেন এক অদৃশ্য জালে ফেসে গেছি, যে জাল থেকে বেরোনোর কোনো উপায় ছিল না। কয়েক বছর কেটে গেল। আমি এখন একজন প্রতিষ্ঠিত যুবক। আমার অফিসের কাজ ভালো চলছে। আমার বাবা মা আমার বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করেছেন, কিন্তু আমার মনটা এখনও রিনা আন্টির কাছেই পড়ে আছে। আমি জানি এই সম্পর্কটা সমাজের চোখে পাপ, কিন্তু আমার মন তাকে ছাড়া বাঁচতে পারছিল না। রিনা আন্টির সাথে আমার এখন দেখা হওয়া কমে গেছে। তার স্বামী এখন আর বাইরে বাইরে থাকেন না, তিনি বাড়িতেই থাকেন। ফলে আমাদের দেখা হওয়াটা আরও কঠিন হয়ে উঠেছে। আমরা শুধু ছাদের পাঁচিলের ওপার থেকে একে অপরের দিকে তাকিয়ে থাকি। সেই নীরব চাহনিতেই যেন হাজারো কথা বলা হয়ে যায়। তার চোখে আমি একই কষ্ট, একই লঙ্গিং দেখতাম, যা আমার নিজের ভেতরেও ছিল। একদিন রিনা আন্টি আমাকে মেসেজ করলেন, রাহুল, আমি প্রেগন্যান্ট।
তার এই কথা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। প্রেগনেন্ট? কার সন্তান? আমার নাকি তার স্বামীর? এই প্রশ্নটা আমার মনে বারবার আসছিল। আমি জানতাম এটা অসম্ভব। তার স্বামী তো এত বছর ধরে বাড়িতেই আছেন। তাহলে কিভাবে? আমি তাকে দ্রুত ফোন করলাম। আন্টি, এটা কিভাবে সম্ভব? আপনি কি নিশ্চিত? আমার কণ্ঠে এক ধরনের উদ্বেগ ছিল। তিনি কাঁদছিলেন। আমি জানি না রাহুল, আমি জানি না। তার কণ্ঠস্বরটা ছিল অস্থির। আমি দ্রুত তার কাছে গেলাম। তিনি দরজা খুলতেই আমি তাকে জড়িয়ে ধরলাম। তার চোখে মুখে এক ধরনের ভয় ছিল। আমরা ভেতরে গেলাম। তিনি আমাকে সব খুলে বললেন। গত কয়েক মাস ধরে তার স্বামীর সাথে তার শারীরিক সম্পর্ক হয়নি। তাহলে কিভাবে তিনি প্রেগনেন্ট হলেন? এই প্রশ্নটা আমাকে সবসময় তাড়া করে বেড়াত। আমার মনে এক অন্যরকম ভয় জেগে উঠল। যদি এটা আমার সন্তান হয় তাহলে কি হবে? সমাজ কি বলবে? তার স্বামী জানতে পারলে কি হবে? এই প্রশ্নগুলো আমাকে সবসময় তাড়া করে বেড়াত। আমি জানতাম এই সম্পর্কের পরিণতি কি হবে, কিন্তু সেই মুহূর্তে আমি শুধু তাকেই চেয়েছিলাম। আমরা দুজনেই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই সম্পর্কটা ছিল নিষিদ্ধ, কিন্তু আমাদের কাছে ছিল সব। আমরা একে অপরের। আমি জানতাম এটা অসম্ভব। আমি তাকে বললাম, আন্টি, আপনি এটা করবেন না, আমি সব সামলে নেব, আমি আপনার পাশে থাকব। কিন্তু তিনি আমার কথা শুনলেন না। তিনি বললেন, রাহুল, এটা সম্ভব নয়, আমি এই সন্তানটাকে রাখতে পারব না, আমি তোমাকে বিপদে ফেলতে চাই না। তার কণ্ঠে এক ধরনের দৃঢ়তা ছিল। আমি জানতাম তিনি যা বলছেন সেটাই ঠিক। এই সম্পর্কটা সমাজের চোখে কোনো দিনই স্বীকৃতি পেত না। রিনা আন্টি অ্যাবর্শন করালেন। এই খবরটা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমার মনে হচ্ছিল যেন আমি আমার সন্তানকে হারিয়ে ফেলেছি। আমার ভেতরে এক ধরনের অপরাধবোধ কাজ করছিল। আমি জানতাম আমি একটা ভুল করছি, সমাজের চোখে এটা ঘোর অন্যায়, কিন্তু আমি তাকে ছাড়তে পারছিলাম না। রিনা আন্টিকে ছাড়া আমার জীবনটা যেন পানসে মনে হচ্ছিল। সেই দিনটা ছিল আমাদের জীবনের এক অন্তিম পরিণতি। আমরা দুজনেই বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কটা এক অন্তিম পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। এই সম্পর্কটা ছিল সুন্দর, কিন্তু তার পরিণতি ছিল বেদনাদায়ক। আমরা দুজনেই যেন এক অদৃশ্য জালে ফেসে গেছি, যে জাল থেকে বেরোনোর কোনো উপায় ছিল না। কয়েক মাস পর রিনা আন্টি আমাকে ফোন করে বললেন, রাহুল, আমি তোমার সাথে দেখা করতে চাই, একবারের জন্য হলেও। আমি দ্রুত তার কাছে গেলাম। তিনি দরজা খুলতেই আমি তাকে জড়িয়ে ধরলাম। তার চোখে মুখে এক ধরনের কষ্ট ছিল। আমরা ভেতরে গেলাম। তিনি আমাকে সোফায় বসালেন। রাহুল, আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে পারব না, এটা ভুল। তার কণ্ঠে এক ধরনের দৃঢ়তা ছিল। তার এই কথা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি জানতাম তিনি যা বলছেন সেটাই ঠিক। এই সম্পর্কটা সমাজের চোখে কোনো দিনই স্বীকৃতি পেত না, কিন্তু আমার মন তাকে ছাড়তে রাজি ছিল না। আমি তাকে বললাম, আন্টি, আপনি এটা করবেন না, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। তিনি কাঁদছিলেন। রাহুল, এটা সম্ভব নয়, আমরা দুজনেই ভুল করছি, আমি তোমাকে বিপদে ফেলতে চাই না। তুমি নিজের জীবন শুরু করো, বিয়ে করো, একটা সুন্দর জীবন পাও। তার কণ্ঠস্বরটা ছিল অস্থির। আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। তার শরীরের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। আমি তার মাথায় আলতো করে চুমো খেলাম। তিনি চোখ বুজেছিলেন। তার নিঃশ্বাস দ্রুত হয়ে যাচ্ছিল। আমরা দুজনেই বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে। সেই দিনটা ছিল আমাদের জীবনের এক অন্তিম পরিণতি। আমরা দুজনেই বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কটা এক অন্তিম পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। এই সম্পর্কটা ছিল সুন্দর, কিন্তু তার পরিণতি ছিল বেদনাদায়ক। আমরা দুজনেই যেন এক অদৃশ্য জালে ফেসে গেছি, যে জাল থেকে বেরোনোর কোনো উপায় ছিল না। আমি তার বাড়ি থেকে বের হলাম। আমার মনে হচ্ছিল যেন আমি এক অন্য জগতে চলে এসেছি। এই সম্পর্কটা ছিল নিষিদ্ধ, কিন্তু আমার কাছে ছিল সব। আমি জানি না এই সম্পর্কের শেষ কোথায়, কিন্তু সেই মুহূর্তে আমি শুধু তাকেই চেয়েছিলাম। কয়েক মাস কেটে গেল। আমি রিনা আন্টিকে ভুলে থাকার চেষ্টা করছিলাম, কিন্তু তার স্মৃতি আমাকে সব সময় তাড়া করে বেড়াত। তার হাসি, তার চোখের চাহনি, তার হাতের স্পর্শ, সব যেন আমার মনে গেঁথে গিয়েছিল। আমি জানতাম আমি তাকে কোনো দিন ভুলতে পারব না। আমার বাবা মা আমার বিয়ের জন্য পাত্রী দেখতে শুরু করলেন। আমি বাধ্য হয়ে তাদের পছন্দ মতো একটি মেয়েকে বিয়ে করলাম। আমার স্ত্রী খুব ভালো মেয়ে, সে আমাকে ভালোবাসে, কিন্তু আমার মনটা এখনও দিনা আন্টির কাছেই পড়ে আছে। আমি জানি এটা ভুল, কিন্তু আমার মন তাকে ছাড়তে পারছিল না।
রিনা আন্টিকে আমি এখন আর দেখি না। তিনি তার স্বামীর সাথে অন্য কোথাও চলে গেছেন। তাদের বাড়িটা এখন খালি। আমি যখন সেই গলির পাশ দিয়ে যাই তখন আমার মনে হয় যেন আমি এক অন্য জগতে চলে এসেছি। সেই দিনের স্মৃতিগুলো আমাকে সব সময় তাড়া করে বেড়াত। আমার ইমো নাম্বার 9876XXXX 9876XXXX। যারা আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চান তারা এই নাম্বারে মেসেজ করবেন। আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব। সেই লকডাউনের দিনগুলো ছিল আমার জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। সেই দিনগুলোতে আমি এক অন্য রকম সম্পর্ক খুঁজে পেয়েছিলাম, এক নিষিদ্ধ প্রেম যা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। সেই প্রেমটা ছিল সুন্দর, কিন্তু তার পরিণতি ছিল বেদনাদায়ক। আমি জানি না আমি তাকে কোনো দিন ভুলতে পারব কিনা, কিন্তু আমি জানি তার স্মৃতি আমার হৃদয়ে সব সময় থাকবে। আজও যখন আমি রাতের আঁধারে একা থাকি তখন আমার মনে রিনা আন্টির মুখটা ভেসে ওঠে। তার হাসি, তার চোখের চাহনি, তার হাতের স্পর্শ সব যেন আমার মনে গেঁথে গিয়েছিল। আমি জানি আমি তাকে কোনো দিন ভুলতে পারব না। আমি জানি এই সম্পর্কটা সমাজের চোখে পাপ, কিন্তু আমার কাছে ছিল সব। এই গল্পের পরিণতি আজও আমি জানি না। আমি জানি না রিনা আন্টি কেমন আছেন। তিনি কি আমাকে মনে রেখেছেন? তিনি কি আমার জন্য ছটপট করছেন? এই প্রশ্নগুলো আমাকে সব সময় তাড়া করে বেড়াত। আমার জীবনটা এখন স্বাভাবিক। আমি আমার স্ত্রী আর সন্তানদের নিয়ে সুখী, কিন্তু আমার মনের একটা অংশ সব সময় রিনা আন্টির কাছেই পড়ে আছে। আমি জানি এটা ভুল, কিন্তু আমার মন তাকে ছাড়তে পারছিল না। সেই লকডাউনের দিনগুলি ছিল আমার জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। সেই দিনগুলোতে আমি এক অন্য রকম সম্পর্ক খুঁজে পেয়েছিলাম, এক নিষিদ্ধ প্রেম যা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। সেই প্রেমটা ছিল সুন্দর, কিন্তু তার পরিণতি ছিল বেদনাদায়ক। আমি জানি না আমি তাকে কোনো দিন ভুলতে পারব কিনা, কিন্তু আমি জানি তার স্মৃতি আমার হৃদয়ে সব সময় থাকবে। আপনারা যদি গল্পটি শুনে আনন্দ পান তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।